আচ্ছা, সে যেটা বলছিলাম ফার্স্ট থেকে এখানে আমরা একটা অ্যাটমিক স্ট্রাকচার দেখতে পাচ্ছি। সো এই অ্যাটমিক স্ট্রাকচারটা আমরা জানি যে কি কি উপাদান নিয়ে গঠিত। প্রথমে কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে যেটার মধ্যে থাকে কি পজিটিভলি চার্জড প্রোটনস এবং হচ্ছে নিউট্রাল নিউট্রন, এবং তাদেরকে অরবিট করতে থাকে কি আমাদের ইলেকট্রনস। আমরা সেটাই দেখতে পাচ্ছি এখানে, তাই না? এই যেখানে আছে কি এটা আমাদের নিউক্লিয়াস, এর ভেতরে আছে আপনার পজিটিভলি চার্জড প্রোটনস এবং নিউট্রাল নিউট্রনস, এবং এদেরকে অরবিট করছে আমাদের ইলেকট্রন। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি কি ইলেকট্রনস গুলো কি বিভিন্ন শেলে ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে, তাই না? এবং আমাদের লাস্ট শেল বা শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো আছে তাদেরকে আমরা বলি কি ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে? আর এই যেই শেলটার মধ্যে এই ইলেকট্রন গুলো থাকে ভ্যালেন্স ইলেকট্রন, তাদেরকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স শেল। তো এখন দেখেন, এটা যদি আমাদের কেন্দ্র হয় তাহলে এইটা আমাদের কি ফার্স্ট শেল না? তো এই শেল থেকে আমরা কি, এটা আমরা রেডিয়াস বলতে পারি না? এটা একটা সার্কেল করে আছে, অরবিট করছে না? তাহলে এটা কি আমাদের রেডিয়াস। তাহলে আমরা এটা অলরেডি জানি যে আমাদের কি হয়, যে আমাদের যত হচ্ছে আমাদের কেন্দ্র থেকে দূরত্ব বাড়তে থাকে, মানে রেডিয়াস বাড়তে থাকে, আমাদের ইলেকট্রন এনার্জি ইনক্রিজ করে, তাই না? এই ইলেকট্রন গুলো যে আছে এদের তো একটা অবশ্যই কি আছে, এনার্জি আছে। সো আমাদের কি বলা হয়েছে দেখেন, the electrons are distributed in various shells at different distances from the nucleus। এই যে নিউক্লিয়াস থেকে বিভিন্ন দূরত্বে ইলেকট্রন গুলো অবস্থান করছে। and electron energy increases as কি shell radius increases। shell radius বাড়তে থাকলে ইলেকট্রনের এনার্জিও কি করে, বাড়তে থাকে। আচ্ছা, এগুলো সবই আপনারা পারেন, জাস্ট একটু রিভিউ করা হচ্ছে। এরপর আসেন এনার্জি ব্যান্ড। এনার্জি ব্যান্ড কাকে বলে নামটার মাধ্যমে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে। তার মানে কি, আমরা দেখলাম কি বিভিন্ন শেলের মধ্যে বিভিন্ন কি করে ইলেকট্রন থাকে, বিভিন্ন সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে এই যে এনার্জি গুলো যে থাকে, একটা হচ্ছে কি এনার্জি ব্যান্ড কি পসিবল ভ্যালু অফ এনার্জি ফর অ্যান ইলেকট্রন। তার মানে কি একটা ইলেকট্রনের যে পসিবল ভ্যালু, সেটাই কি আমার এনার্জি ব্যান্ড। ঠিক আছে? এখন দেখেন, এনার্জি ব্যান্ডকে আমরা তিন ভাবে হচ্ছে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর একটা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ বা হচ্ছে ফরবিডেন এনার্জি ব্যান্ড। সো ফার্স্টে আমি কি বলেছিলাম, এই যে আউটার মোস্ট শেলে যে ইলেকট্রন গুলো আছে এদেরকে কি আমরা বলি, ভ্যালেন্স ইলেকট্রন, তাই না? আর এই যে তার আগে আপনার নিউক্লিয়াসের কাছাকাছি যে শেল, লাস্টের শেলটা বাদ দিয়ে, সেগুলোকে আমরা সেগুলো নিয়ে আমরা কনসার্ন না। সো সেগুলোকে আমরা কি বলছি, ইনার ব্যান্ডস বলছি। ঠিক আছে? এই শেলগুলোর মধ্যে যে ইলেকট্রন আছে তারা যে এনার্জিটা হচ্ছে রেঞ্জ অফ এনার্জি পজেস করছে, তাদেরকে আমরা বলছি কি ইনার ব্যান্ডস। এবং ইনার ব্যান্ডস কেন, কারণ কি আমরা জানি কি রেঞ্জ অফ এনার্জি কি আমাদের এনার্জি ব্যান্ড, তাই না? সো এই গেল আমাদের এনার্জি ব্যান্ড। এবং আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম না, কি বলেছিলাম, যে আমাদের যত দূরত্ব বাড়তে থাকে কেন্দ্র থেকে তত কি হয়, এনার্জি কি কমে নাকি বাড়ে? ইনক্রিজ করে। ইনক্রিজ করে। তাহলে কি এই গ্রাফটা থেকে কি তাই বোঝা যাচ্ছে না? আমাদের দেখেন তো ওয়াই এক্সিস আমি কি দিয়েছি, ব্যান্ড এনার্জি দিয়েছি। তাহলে অবশ্যই আপনারাই বুঝতে পারছেন যে এই যে এনার্জি গুলো, এটার চেয়ে কি ভ্যালেন্স ইলেকট্রন গুলো যে এনার্জিটা পজেস করছে সেটার কি এনার্জি বেশি হবে। সো ভ্যালেন্স ব্যান্ডটা কি বেশি শক্তির হবে। এই যে দেখেন, এটা কি উপরের দিকে যাচ্ছে না? তার মানে কি ইনার ব্যান্ডস এর চেয়ে ভ্যালেন্স ব্যান্ডের শক্তি কি বেশি, তাই না? তারপরে আরেক ধরনের ব্যান্ড আছে, দেখেন সেটাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। সেটাই আমরা এখন ডিটেলসে পড়বো, যে কন্ডাকশন ব্যান্ড কাকে বলে, ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে। আর এই যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে গ্যাপ, এনার্জি গ্যাপ, সেটাকে আমরা কি বলি, ফরবিডেন এনার্জি ব্যান্ড অথবা ফরবিডেন এনার্জি গ্যাপ। সো আমাদের কনসার্ন হচ্ছে এই কন্ডাকশন ব্যান্ড, ফরবিডেন এনার্জি গ্যাপ এবং হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড নিয়ে। এখন আমরা সেটাই দেখবো। সো কি হচ্ছে দেখেন, প্রথমে আসছে ভ্যালেন্স ব্যান্ড। সো ভ্যালেন্স ব্যান্ড আমি অলরেডি বলে ফেলেছি কি হবে, দ্য রেঞ্জ অফ এনার্জিস পজেসড বাই ভ্যালেন্স ইলেকট্রন ইজ হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এটা অলরেডি আপনারা জানেন। দ্য ফার্দার অ্যান ইলেকট্রন ইজ ফ্রম দ্য নিউক্লিয়াস দ্য হায়ার ইজ দ্য এনার্জি স্টেট। অলরেডি এটাও আপনারা জেনে ফেলেছেন। The term valence is used to indicate that the potential required to remove any one of these electrons from atomic structure is significantly lower than that required for any other electron in the structure। তাই না? এটা তো আসলে বোঝাই যাচ্ছে যে আপনার এই যে এখানকার যে ইলেকট্রন গুলো দেখেন তারা কি আছে, তারা স্টেবল অবস্থা আছে, তাই না? তাহলে আপনি কি এই ইলেকট্রনটাকে যত সহজেই আপনি কি করতে পারবেন,
অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারবেন, তার চেয়ে এই শেলের যদি আপনি কোনো ইলেকট্রনকে সরাতে চান তাহলে কি আপনাকে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে, তাই না? তো সেই কথাটাই বলা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, ভ্যালেন্স ইলেকট্রনস গুলো কি হয়, আমার হচ্ছে নিউক্লিয়াসের সাথে লুজলি বাউন্ড থাকে, তাই না? এবং রুম টেম্পারেচারে অনেক সময় দেখা যায় কি খুব সহজে ইলেকট্রন গুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। ঠিক আছে, যখন ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে তখন আমরা তাদেরকে কি বলি, আমরা তখন তাদেরকে বলি হচ্ছে ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, তার মানে কি হবে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি গেইন বা অ্যাবজর্ব করার পরে কি করবে, ইলেকট্রন গুলো এই ভ্যালেন্স ব্যান্ড থেকে লাফ দিয়ে কি করবে, কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। আর যখনই ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে আমরা তখন তাদেরকে কি বলবো, ফ্রি ইলেকট্রন। দেখেন তখন কি তারা আর অ্যাটমিক স্ট্রাকচারের কিন্তু অংশ থাকছে না, তারা কি হয়ে গেছে, মুক্ত বা ফ্রি হয়ে গিয়েছে। ঠিক আছে, তার মানে এই যে, তার মানে কি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যে আমি নিয়ে যাচ্ছি এটার জন্য কি আমার শক্তির প্রয়োজন, তাই না? আবার কখনো কখনো কি দেখা যাবে রুম টেম্পারেচারে আমার কি হবে, অটোমেটিক হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রন যাবে, তাই না? এটার কারণ কি, এটার কারণে কিন্তু হচ্ছে ম্যাটেরিয়াল, আমরা এরপরেই দেখবো যে ম্যাটেরিয়ালের ক্লাসিফিকেশন করা যায় কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, তারপরে কি ইনসুলেটর। তার মানে কি, কন্ডাক্টরের মধ্য থেকে, কন্ডাক্টরের আউটার মোস্ট শেলে ইলেকট্রন কয়টা থাকে, একটা। তো একটা ইলেকট্রন কি সে ছেড়ে দিতে পারলেই কি সে বেঁচে যায়, স্টেবল অবস্থায় চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে কি আমার ফরবিডেন এনার্জি গ্যাপটা কিরকম হবে, কম হবে না? তার মানে কি তারা খুব সহজে কি ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারতেছে। আবার একটা ইনসুলেটরের ক্ষেত্রে কিন্তু কি হবে, আপনি অনেক বাইরে থেকে এক্সটার্নাল সোর্স ইন দ্য ফর্ম অফ ফোটনস, লাইট অর হচ্ছে টেম্পারেচার অ্যাপ্লাই করলেও দেখবেন হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে আপনি ইলেকট্রন পাঠাতে পারছেন না ব্যালেন্স ব্যান্ড থেকে, তাই না? সো এইভাবে হচ্ছে আমাদের আপনার ম্যাটেরিয়ালকে ক্লাসিফিকেশন করা হয়। আচ্ছা, these free electrons will কি করবে, conduct the flow of current within a conductor which is known as conductor electrons। ঠিক আছে, সো এইখানে একটা হচ্ছে আপনাদের ভুল ধারণা থাকে, আপনারা জানেন কি ইলেকট্রনের ফ্লোই বা হচ্ছে আমরা কি জানি চার্জ ক্যারিয়ারের ফ্লোই হচ্ছে আমাদের কারেন্ট, তাই না? সো আপনারা মনে করেন কি যে ধরেন হচ্ছে একটা ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে কোনো একটা ওয়্যার গঠিত, সো এটার ভেতর দিয়ে যখন কারেন্ট যাচ্ছে সবগুলো ইলেকট্রনই মনে হয় কারেন্ট ফ্লোতে কন্ট্রিবিউট করছে, এটা আপনাদের এখনো অনেকের ধারণা আছে। বাট এটা কি ঠিক বলেন তো, সবগুলো ইলেকট্রন কি আসলে কারেন্ট কন্ডাকশনে হেল্প করবে, কি মনে হয়? শুধুমাত্র কোন ইলেকট্রন, আরেকবার বলেন। আউটারমোস্ট শেলে যে ইলেকট্রন থাকে হ্যাঁ, সেটা, আউটারমোস্ট শেলের ইলেকট্রন অ্যাকচুয়ালি না, আপনার কি যে ইলেকট্রন গুলোকে আপনি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে পারছেন, তাই না? সেই ইলেকট্রন গুলোই কিন্তু শুধুমাত্র আমার, যে ইলেকট্রন গুলো মুক্ত হয়ে গিয়েছে ভ্যালেন্স ব্যান্ডে তাদের অবস্থান ছিল বাট কোনোভাবে আপনি তাদেরকে মুক্ত করতে পেরেছেন, শুধুমাত্র সেই ফ্রি ইলেকট্রন গুলোই কিন্তু আমাদের কারেন্ট কন্ডাকশন করে। ঠিক আছে, সো এই যে ভুল ধারণাটা এটা যাতে আর কারোর না থাকে। সো কি হচ্ছে যে the band which includes electron is named as conduction band, তার মানে কি ফ্রি ইলেকট্রন গুলো যে ব্যান্ডটার মধ্যে থাকে সেই ব্যান্ডটাকে আমরা বলছি কি কন্ডাকশন ব্যান্ড, এন্ড দ্য অকুপাইড এনার্জি, তাই না, সেটার কি হবে, আমাদের কন্ডাকশন ব্যান্ডটা হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত কি বোঝা গিয়েছে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডটা? ম্যাম বলেন। আমি না কন্ডাকশন ব্যান্ডটা একটু বুঝিনি, আরেকবার বলবেন? কন্ডাকশন ব্যান্ডের কোন জায়গাটা বুঝছেন নাই, আমাকে আরেকটু স্পেসিফিক করেন, পুরোটাই বুঝছেন নাই? জি ম্যাম। আচ্ছা, ভ্যালেন্স ব্যান্ড মানে কি বলেন তো, ভ্যালেন্স ব্যান্ড মানে কি আমাদের ভ্যালেন্স ইলেকট্রন গুলোর যে হচ্ছে এনার্জি রেঞ্জ, তাই না, সেটাকে আমরা বলছি কি আমাদের ভ্যালেন্স ব্যান্ড। এই যে প্রত্যেকটা অ্যাটমিক স্ট্রাকচারে কি আউটার মোস্ট শেলে কতগুলো ইলেকট্রন থাকে, কারোর একটা থাকে, কারোর দুইটা থাকে, কারোর চারটা থাকে, তাই তো, সেগুলো হচ্ছে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন। এখন ভ্যালেন্স ইলেকট্রন গুলোকে যদি সাফিসিয়েন্ট এনার্জি হচ্ছে গিয়ে অ্যাকুয়ার করে, আইদার গেইন করে অথবা অ্যাবজর্ব করে, সে কি করতে পারে, সে তার এই অ্যাটমিক স্ট্রাকচারটা দেখেন ভ্যালেন্স ব্যান্ড থেকে সে কোথায় যেতে পারে, কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে।
ঠিক আছে। একটা এই যে ফরবিডেন এনার্জি গ্যাপ দেখছেন না, এটা এক একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এক এক রকম হয়। সো একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি সে কি করতে পারে, গেইন করার পরে সে কি করতে পারে, কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, ভ্যালেন্স ব্যান্ডকে লিভ করে, ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ডকে ছেড়ে। তার মানে কি, সে যখনই ভ্যালেন্স ব্যান্ডের সাথে ছিল তখন আমরা তাদেরকে কি বলছিলাম, ভ্যালেন্স ইলেকট্রন বলছিলাম। যখনই আমি কোনোভাবে তাদেরকে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে পারলাম একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি গেইন করানোর পরে, তখন তারা কি হয়ে গেল, মুক্ত হয়ে গেল না, বা ফ্রি হয়ে গেল। সো এই ফ্রি ইলেকট্রন গুলো যে ব্যান্ডটার মধ্যে থাকে তাদেরকে আমরা কি বলছি, কন্ডাকশন ব্যান্ড। বোঝা গিয়েছে? জি ম্যাম, এখন বুঝতে পারছি। ম্যাম আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ বলেন। ম্যাম ওই ইনার ব্যান্ডটা কি? ইনার ব্যান্ড হচ্ছে এই যে এগুলো, ভিতরের ব্যান্ড গুলো, আচ্ছা এদেরও তো শক্তি থাকবে না। জি তো ম্যাম। এগুলো হচ্ছে আমাদের আর কি কনসার্ন না, এগুলো আপনারা কেমিস্ট্রিতে অনেক ডিটেলসে পড়েছেন, ফিজিক্সে পড়েছেন, তো এগুলো আমরা এখন আর কি দেখছি না, আমাদের যতটুকুন আমাদের জানা প্রয়োজন আমরা ততটুকুনি দেখছি। আচ্ছা, এরপরে আসেন তাহলে আমরা দেখি ব্যান্ড গ্যাপ। অলরেডি আপনারা ব্যান্ড গ্যাপটা কিন্তু বুঝতে পেরেছেন, তাই না? ব্যান্ড গ্যাপটা কি, ফরবিডেন গ্যাপটা কি হবে, দ্য গ্যাপ বিটুইন দ্য কন্ডাকশন ব্যান্ড এন্ড দ্য ভ্যালেন্স ব্যান্ড না? এই যে ছবিটা দেখেন, জি ম্যাম। ব্যান্ড গ্যাপটা কি, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী যে ডিফারেন্স, সেটাই তো হচ্ছে আমার ফরবিডেন গ্যাপ বা ব্যান্ড গ্যাপ, তাই না? জি ম্যাম। তার মানে কি, ইলেকট্রনকে কি করতে হবে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে হলে এই ব্যান্ড গ্যাপটা ওভারকাম করে যেতে হবে না? জি ম্যাম। এখন কি হবে, এই ব্যান্ড গ্যাপটা কিন্তু এক একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এক এক রকম হবে, তাই না? জি ম্যাম, ভ্যারি করবে। ভ্যারি করবে, কারোর কারোর ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটা বেশি হবে, আবার কারোর কারোর ক্ষেত্রে কি হবে, ব্যান্ড গ্যাপটা দেখা যাবে যে একদমই গ্যাপ নাই, তাই না, তারা ওভারল্যাপ করে আছে, ঠিক আছে। সো আমার কি করতে হবে, যদি ব্যান্ড গ্যাপটা অনেক বেশি হয় কিন্তু আপনি চান যে ওই ম্যাটেরিয়ালটার ভেতর দিয়ে কি করুক, কারেন্ট ফ্লো করুক, তখন কি আপনাকে এক্সটার্নাল সোর্স অ্যাপ্লাই করতে হবে। সেই এক্সটার্নাল সোর্সটা কি হতে পারে, টেম্পারেচার, তাই না, টেম্পারেচার হতে পারে, তারপরে হচ্ছে কি আপনার ফোটন হতে পারে, আপনি লাইট ফেলতে পারেন, বা আপনি ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারেন। এরকম বিভিন্ন প্রসেস আছে তাদের হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে পাঠানো, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, এই ফরবিডেন এনার্জি ব্যান্ডের সাইজের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে কোনো ম্যাটেরিয়ালকে ক্লাসিফাই করতে পারি, ঠিক আছে। সো ক্লাসিফিকেশন গুলো অলরেডি আপনারা জানেন কি কি হয়ে থাকে, কন্ডাক্টরস, সেমিকন্ডাক্টরস এবং হচ্ছে কি ইনসুলেটর। এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এখন আপনাদের জানা জিনিস তাও আমরা অল্প একটু রিভিউ করে নিই। ফার্স্টে কি, কন্ডাক্টর। তাহলে বলেন তো কন্ডাক্টর কাকে বলে, এটা আপনারা সবাই জানেন। ম্যাম যেটার মধ্যে ইলেকট্রন খুব ইজিলি মুভ করতে পারে এবং কারেন্ট কনজিউম করতে পারে, হ্যাঁ, ওইটাকে আমি কন্ডাক্টর বলি। হ্যাঁ, ভেরি গুড। যাদের মধ্যে কি, যেসব ম্যাটেরিয়ালের মধ্যে খুব সহজে কি হয়, আমার ইলেকট্রন ফ্লো করতে পারে, আমার খুবই অল্প পরিমাণ এক্সটার্নাল ফোর্স লাগে, আবার অনেক ক্ষেত্রে কি এক্সটার্নাল ফোর্স ছাড়াই দেখা যায় যে রুম টেম্পারেচারে কি করছে, লার্জার নাম্বার অফ ইলেকট্রনস আর অ্যাভেলেবল ফর কন্ডাকশন, ঠিক আছে। সো আমরা জানি কন্ডাক্টরের এক্সাম্পল, এটাও আমরা সবাই জানি যে কপার, তারপরে কি অ্যালুমিনিয়াম, সিলভার, এগুলো কি খুব ভালো কন্ডাক্টর, তাই না? কারণ কি বলেন তো, এই যে কপারের আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে, একটা না? কপারের অ্যাটমিক স্ট্রাকচারটা যদি দেখেন, দেখবেন এর ভ্যালেন্স ইলেকট্রন কয়টা, একটা ম্যাম, একটা তাই না? 4s1। একটা। তার মানে কি, আমার কি সবার কি উদ্দেশ্য কি থাকে, সে যত স্টেবল হতে পারে। তার মানে কি হচ্ছে, সে চায় খুব সহজে রুম টেম্পারেচারে সে কি করে, এই ইলেকট্রনটা ছেড়ে দিতে পারলে সে বেঁচে যায়, সে আরো স্টেবল হতে পারবে। সো খুব সহজে আমরা কি দেখি যে আমার এই যে কপারের ক্ষেত্রে কি করা হয়, এই ইলেকট্রনটাকে ভ্যালেন্স ব্যান্ড থেকে আমরা কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে পারি, তাই না? এই যে এই জন্য দেখেন এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে, এই যে কন্ডাক্টর, এই যে এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে। এই ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন আছে, এবং দেখেন এই ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডটা কি ওভারল্যাপ করে আছে, তাই না? তার মানে কি, আমার আউটার কোনো সোর্স কিন্তু এখানে ওরকম করে প্রয়োজন হচ্ছে না, খুব সহজে আমার ইলেকট্রনটাকে আমি মুক্ত করে ফ্রি ইলেকট্রন বানাতে পারছি, তাই না? তাহলে এখন আপনারা বলেন তো, আপনারা এটাও জানেন রেজিস্ট্যান্স কাকে বলে বা রেজিস্টিভিটি কাকে বলে? ম্যাম ওই তো Ma'am, পরিবেশের যে ধর্মের জন্য এর ভিতর দিয়ে প্রবাহে আর কি বাধা পায়। বাধা পায়, তাই না? যেই ধর্মের জন্য কারেন্ট ফ্লো হচ্ছে বাধা পায়। তাহলে একটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের আপনার কি হচ্ছে, বেশি বেশি করে ইলেকট্রন ফ্লো হচ্ছে। আর ইলেকট্রন ফ্লো মানে কি আমরা জানি কি,
বলেন তো ইলেকট্রন ফ্লো মানে কি? আমাদের চার্জ ক্যারিয়ারের ফ্লো মানে কি? কারেন্ট না? এবং কারেন্ট আমরা ফ্লো ম্যাম। কনভেনশন রুলটা কি জানি? আমরা কনভেনশন রুল জানি যে আমাদের যেদিকে ইলেকট্রন ফ্লো করে কারেন্ট কি তার সবসময় কি অপোজিট দিকে ফ্লো করে, সেটা আমরা অলরেডি জানি, তাই তো? তার মানে কি আমার কন্ডাক্টেন্স যেটা সেটা কি আমার যার জন্য হচ্ছে বেশি বেশি করে ইলেকট্রন ফ্লো করছে, আর রেজিস্ট্যান্সটা কি যার কারণে ইলেকট্রন ফ্লোটা কি হচ্ছে আমার বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে কি আমরা এটাকে বলতে পারি না যে রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কন্ডাক্টেন্স? হ্যাঁ, এখন কন্ডাক্টেন্স কে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে? জি দিয়ে। আর রেজিস্ট্যান্স কে আমরা রিপ্রেজেন্ট করি আর দিয়ে। তার মানে কি হচ্ছে আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু জি, তাই না? কারণ রেজিস্ট্যান্স বাড়লে কি হবে? কন্ডাক্টেন্স কমবে। আর হচ্ছে রেজিস্ট্যান্স কমলে কি হবে? কন্ডাক্টেন্স বাড়বে। এবং এটা আপনারা জানেন 1-1 এ পড়ে এসেছেন 1-2 তে। আর ইজ ইকুয়াল টু কি? রো এল বাই এ, তাই না? এখানে এলটা কি? এলটা হচ্ছে আমরা যদি একটা ক্রস সেকশন নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেন্থ হচ্ছে এল, এটা হচ্ছে এরিয়া, আর রোটা কি? রোটা হচ্ছে আমাদের, বলেন তো রোটা কি? রেজিস্টিভিটি, তাই না? এটা এক একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হবে? এক এক রকম হবে, তাই তো? আর এই রেজিস্টরের এটা হচ্ছে সিম্বল, এটা আপনারা সবাই দেখেছেন, ঠিক আছে? আচ্ছা, এর পরে একটা পয়েন্ট আছে, দেখেন বলা হচ্ছে কন্ডাক্টর হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, ঠিক আছে? এই কথাটার মানে কি বুঝেন? নো ম্যাম। আচ্ছা, আমি বলে দিচ্ছি পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে কি? টেম্পারেচার বাড়তে থাকলে কি হবে? আমার রেজিস্ট্যান্স বাড়তে থাকবে, ঠিক আছে? টেম্পারেচার বাড়তে থাকলে আমার রেজিস্ট্যান্স বাড়তে থাকবে। তার মানে রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে টেম্পারেচার যদি আমি বাড়াই তাহলে রেজিস্ট্যান্স বাড়ছে, তাহলে বলেন তো কন্ডাক্টেন্সটা কিরকম হবে? কমবে নাকি কমবে বাড়বে? কমবে। এই তো, ভেরি গুড। আর টেম্পারেচার যদি কমান তাহলে রেজিস্ট্যান্স কি হবে? কমে যাবে, তাই না? তাহলে আমার কন্ডাক্টেন্সটা কি হবে? বাড়বে নাকি কমবে? বাড়বে, বেড়ে যাবে। বাড়বে, বাড়বে। তাহলে যদি আমি আপনাকে বলি যে ধরেন হচ্ছে আপনি অ্যালুমিনিয়াম দিলাম, আমি আপনাকে অ্যালুমিনিয়ামের একটা ওয়্যার দিয়ে বললাম যে আমি এখন হচ্ছে টেম্পারেচার বাড়ায় দিচ্ছি, তাহলে বলেন তো সেই অ্যালুমিনিয়ামের যে ওয়্যার এখন কি বেশি ভালো কন্ডাক্টর হবে নাকি কম ভালো কন্ডাক্টর হিসেবে কাজ করবে? কম। কম ভালো, তাই না? কারণ কি আমরা জানি টেম্পারেচার বাড়লে তার ভেতরের কি রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, ফলে কন্ডাক্টেন্সটা হচ্ছে কমে যাবে, ঠিক আছে? এইটা গেল আমাদের কন্ডাক্টর। ম্যাম হ্যাঁ বলেন। ওই যে ম্যাম জিটা কি ম্যাম একটু বলবেন? জিটা জিটাই হচ্ছে কন্ডাক্টেন্স। আর কে যেমন রেজিস্ট্যান্স বলে, জি কে হচ্ছে কন্ডাক্টেন্স বলে, এটা তো আপনারা 1-2 তে পড়ে আসছেন, তাই না? কন্ডাক্টেন্স কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? কন্ডাক্টেন্স কে আমরা জি দ্বারা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? জি দ্বারা কন্ডাক্টেন্স কে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, এবার আসেন হচ্ছে ইনসুলেটর। সো ইনসুলেটর নামটা শুনে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারছেন কি ইনসুলেটর আপনারা সবাই জানেন, তাই না? ইনসুলেটর কি বলেন তো? ম্যাম অর্ধপরিবাহী। কন্ডাক্টরের মাঝখানে যেটা থাকে আর কি। ইনসুলেটর বাবা, আমি সেমিকন্ডাক্টর কিন্তু বলি নাই, ইনসুলেটর। আমি অপরিবাহী মানে যেটা দিয়ে বিদ্যুৎ পারি না চলতে। হ্যাঁ, ইনসুলেটর, ঠিক আছে? ইনসুলেশন কথাটা শুনেন না আপনারা? এটা তো আমাদের প্রাত্যহিক জীবনে ইউজ হয়, ইনসুলেশন, ইনসুলেটর। তার মানে কি যার মধ্য দিয়ে কি সহজে কারেন্ট ফ্লো করতে পারে না, ক্যারিয়ার মুভমেন্ট খুবই রেস্ট্রিক্টেড, তাই না? সেগুলোকে আমরা বলি হচ্ছে ইনসুলেটর। যে বাইরে থেকে আপনি হচ্ছে এক্সটার্নাল ফোর্স বা সোর্স অ্যাপ্লাই করলেও কি করতে পারতেছেন না, এর মধ্য দিয়ে মেজারেবল কারেন্ট ফ্লো করাইতে পারতেছেন না। সো এরকম উদাহরণ আপনারা জানেন কি কি হয়, যেমন এয়ার, গ্লাস, রাবার, পোর্সেলিন, এরা হচ্ছে খুব ভালো ইনসুলেটর। আচ্ছা, তাহলে এখন আপনারা তো অবশ্যই বুঝে গেছেন যে আমার কি করতেছে, যে সহজে এর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করে না। তার মানে কি আমার ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন গুলোকে কন্ডাকশন ব্যান্ডে নিতে গেলে কি প্রয়োজন? অনেক বেশি সোর্স শক্তির প্রয়োজন, তাই না? তার মানে কি এদের ব্যান্ড গ্যাপটা কিরকম হবে বলেন তো? অনেক বেশি হবে না? জি ব্যান্ড ম্যাম। গ্যাপের সমান এনার্জি অ্যাকোয়ার করেই তো আপনার একটা ইলেকট্রন কি করে? ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায়। তার মানে কি এখানে দেখেন আমার ব্যান্ড গ্যাপ এনার্জিটা জেনারেলি কি হয়? 5 ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি হয়, ঠিক আছে? ইভেন ডায়মন্ডের ক্ষেত্রে দেখেন এই ব্যান্ড গ্যাপ এনার্জিটা কত? 6 ইলেকট্রন ভোল্ট হয়,
ঠিক আছে। সো এখন ধরেন আমি হচ্ছে আপনাকে একটা ইনসুলেটর দিলাম, দিয়ে হচ্ছে বললাম যে এটার ব্যান্ড গ্যাপ এনার্জি হচ্ছে গিয়ে আপনার 5 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। কিন্তু আপনাকে বাইরে থেকে এক্সটার্নাল যে সোর্সটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। তাহলে কি সেটা এখন কারেন্ট ফ্লোতে অংশগ্রহণ করবে নাকি করবে না, কি মনে হচ্ছে? করবে না ম্যাম। করবে না, তাই না? কারণ কি, সে হচ্ছে সাফিসিয়েন্ট এনার্জি গেইন করতে পারে নাই, সে সাফিসিয়েন্ট এনার্জি গেইন করে সে হচ্ছে কি হতে পারে নাই, ফ্রি হতে পারে নাই, তাই না? তার মানে কি, তখন সে কিন্তু কারেন্ট ফ্লোতে অংশগ্রহণ করবে না। তাহলে এখন বলেন তো ইনসুলেটরের রেজিস্ট্যান্সটা কিরকম হবে, বেশি হবে নাকি কম হবে? বেশি ম্যাম। বেশি হবে, তাই না? ভেরি গুড। তার বেশি মানে হবে কি, হবে। ইনসুলেটরের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা অনেক বেশি হবে, তাই না? তার মানে কি, ইনসুলেটর রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে কন্ডাক্টেন্সটা কিরকম হবে? কম হবে ম্যাম। কম হবে। ভেরি গুড, ঠিক আছে। তারপরে আসেন হচ্ছে, আগের বার আমরা কি দেখেছিলাম, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে টেম্পারেচার বাড়তে থাকলে রেজিস্ট্যান্স কি করে, বাড়তে থাকে। আর এবার দেখেন নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, তাই না? তার মানে কি হবে, আপনারা বুঝে গেছেন অলরেডি, টেম্পারেচার বাড়তে থাকলে রেজিস্ট্যান্স কি করবে, কমতে থাকবে। তাহলে এখন বলেন তো, যে টেম্পারেচারকে আমি বাড়ালাম তাহলে কি রেজিস্ট্যান্সটা আমার কমে যাচ্ছে, তাহলে কন্ডাক্টেন্সটা কি হবে, বাড়বে নাকি কমবে? বাড়বে ম্যাম। ম্যাম বাড়বে। ভেরি গুড। আবার টেম্পারেচারকে কমায় দিচ্ছি, রেজিস্ট্যান্স কি হবে, বাড়বে নাকি কমবে, নেগেটিভ যেহেতু বাড়বে। টেম্পারেচার বাড়বে। আর তাহলে কন্ডাক্টরটা কি হবে, কন্ডাক্টেন্সটা কি হবে, বাড়বে যাবে নাকি ম্যাম। কমবে? কমে যাবে, ঠিক আছে। তার মানে কি, আমরা কোনো ইনসুলেটরের যদি তাপমাত্রা বাড়াই তাহলে কি করতে পারি, আমরা তার কন্ডাক্টিভিটিকে বাড়াতে পারি। আচ্ছা, এরপরে যেটা আসলে আমাদের পুরো এই সেমিস্টারটা আসলে যেটার উপর বেস করে যাবে সেটা কি, আমাদের সেমিকন্ডাক্টর, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে যদি আমরা পুরো সেমিস্টারটা বুঝতে চাই। সো সেমিকন্ডাক্টর, দেখেন নামের মধ্যে এ বলে দিচ্ছে যে এর কাজ কি, সেমিকন্ডাক্টর। তার মানে কি, এদের আপনার কন্ডাক্টিভিটি কাদের মাঝামাঝি, কন্ডাক্টরের চেয়ে কম, বাট হচ্ছে কি আমার ইনসুলেটরের চেয়ে বেশি, তাই না? এই জন্যই তো আমরা এদেরকে কি বলছি, সেমি কন্ডাক্টর। এবং এদের ক্ষেত্রে কি করা হয়, যে ক্যারিয়ার মুভমেন্ট ডিপেন্ডস অন এক্সটার্নাল সোর্স, আমার বাইরে থেকে এক্সটার্নাল সোর্স অ্যাপ্লাই করতে হয় ক্যারিয়ারের মুভমেন্ট আনার জন্য, ঠিক আছে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি, সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, এরা সবাই কি আমাদের সেমিকন্ডাক্টর। তাহলে এদের ব্যান্ড গ্যাপ যে এনার্জি সেটা কিরকম হবে বলেন তো, বেশি হবে নাকি কম হবে নাকি মিডিয়াম হবে, কিরকম হবে? মিডিয়াম। মিডিয়াম। মিডিয়াম হবে, তাই না? এই জন্য কি, দেখেন এই যে এদের ব্যান্ড গ্যাপ এনার্জিটা কি, মিডিয়াম। এই যেটা আমার ভ্যালেন্স ব্যান্ড, এই যেখানে আমার কন্ডাকশন ব্যান্ড, আর এই যেটা হচ্ছে আমাদের ব্যান্ড গ্যাপ এনার্জি, ঠিক আছে। তার মানে ব্যান্ড গ্যাপ এনার্জি যদি মিডিয়াম হয়, আমাদের রেজিস্টিভিটিটাও এখানে কি মিডিয়াম হবে না? এই যে দেখেন, রেজিস্টিভিটিও আমাদের মিডিয়াম। আচ্ছা, আর একটা জিনিস, এটা হচ্ছে ইনসুলেটরের মতো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, তাই না? আমরা ইনসুলেটরের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে তাপমাত্রা বাড়ালে আমাদের রেজিস্টিভিটি কি হয়, কমে যায়। তার মানে কি, আমাদের কন্ডাক্টিভিটি বেড়ে যায়, তাই না? ফলে কি, দেখেন আমার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও কি হচ্ছে, একই জিনিস, যে আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে কি আমার কন্ডাক্টিভিটি বাড়ে, ঠিক আছে। বোঝা যাচ্ছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন এখানে ব্যান্ড গ্যাপ এনার্জিটা কিরকম হয়ে থাকে, আপনার যেমন সিলিকনের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ এনার্জিটা 1.1 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। আবার হচ্ছে জার্মেনিয়ামের ক্ষেত্রে সেটা কত, 0.67 ইলেকট্রন ভোল্ট। আর গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে সেটা কত, 1.43 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখন আমাকে বলেন তো, এই তিনটা হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে কোনটাকে হচ্ছে, কোনটার ইলেকট্রনকে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাতে সবচেয়ে কম পরিমাণ এনার্জি গেইন করতে হবে? ম্যাম জার্মেনিয়াম। জার্মেনিয়ামে, ঠিক আছে। এই তো, ভেরি গুড। তার মানে কি হচ্ছে, সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে আপনার কি করতে হয়, আপনাকে বাইরে থেকে এক্সটার্নাল সোর্স অ্যাপ্লাই করতে হয় ইলেকট্রনকে কি করতে, ফ্রি করতে, ঠিক আছে। বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? না ম্যাম। আচ্ছা, এবার তাহলে আমরা চলে আসি আমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে, ঠিক আছে। এখন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কি, এগুলো কি মনে আছে, কেউ কি বলতে পারবেন? ম্যাম ইন্ট্রিনসিক তো আগে ছিল না, খালি এই কন্ডাক্টর
সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর এগুলো ছিল। ম্যাম এটা হচ্ছে ম্যাম সিলিকনের একটা জালিকাকার কাইন্ড অফ। সিলিকনের লাভ শেলে যে 4টা ইলেকট্রন থাকে, এই 4টা ইলেকট্রন অপর 4টা সিলিকনকে ধরে রাখে। এরকম এটা করে এটা কে বলতেছেন? রোল 92 নাকি 90? না ম্যাম, আপনি আমি কে? 64 ম্যাম। 64। আচ্ছা, আইডিটা লিখেন তো, আইডিটা লিখে ফেলেন। আপনি রিনেম করেন নিজেকে, রিনেম করে জয় সাহা বলতেছেন তো, জি ম্যাম, আইডিটা জি। লিখে ফেলেন। ঠিক আছে, আইডিটা লিখলে আমার জন্য হচ্ছে আইডেন্টিফাই করা ইজিয়ার হয়। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আসলে কি উনি যেটা বলেছে অনেকটা কাইন্ড অফ সেম জিনিস। তাহলে কি হচ্ছে, আর সেমিকন্ডাক্টর ইন পিওর সেটাকে আমরা বলি কি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। পিওর সেমিকন্ডাক্টরটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে আমরা অলরেডি দেখেছিলাম কি একটা সিলিকনের, আমরা জানি তাই না, এই যেটা হচ্ছে সিলিকনের একটা অ্যাটমিক স্ট্রাকচার। সিলিকনের আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে দেখেন তো, এখান থেকে দেখে বলেন তো। হ্যাঁ, 4টা না? এই 1টা 2টা 3টা 4টা, তার মানে এর ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কয়টা? 4টা। 8টা কিভাবে হয়? 1টা 2টা 3টা 4টা, 4টা তাই না? আমার এর ভ্যালেন্স ইলেকট্রন আছে হচ্ছে 4টা। এখন ধরেন আমি যখন এই সিলিকন অ্যাটম গুলোকে একটার সাথে আরেকটাকে আনবো, আমি একটা ল্যাটিস স্ট্রাকচার বা একটা ক্রিস্টাল তৈরি করতে চাচ্ছি, তখন কি করবে বলেন তো? এই যে এখানের এই ফিগারটা দেখেন, এখানে কি অনেকগুলো অ্যাটমকে আমি পাশাপাশি আনলাম, তখন সে কি করবে? তখন সে একে অপরের সাথে কি করতে চাবে? ইলেকট্রন শেয়ার করতে চাবে। কারণ কি, আমাদের সবসময় আমরা জানি কি ইলেকট্রন কি করতে চায়? সবসময় স্টেবল অবস্থায় আসতে চায়, এবং স্টেবল কখনই হয় যখন তার কি শেলটা পূর্ণ হয়, তাই না? তাহলে এখন এই সিলিকন অ্যাটম কি করবে? তার নেইবারিং যে সিলিকন অ্যাটম আছে তার সাথে কি করতে চাবে? সে হচ্ছে ইলেকট্রন শেয়ার করে বন্ড ফর্ম করতে চাবে। ঠিক আছে, সো এইভাবে যে বন্ডটা ফর্ম হয় সেটাকে আমরা বলি কি কোভ্যালেন্ট বন্ড। দেখেন তো এখন কোভ্যালেন্ট বন্ডের ফলে এখন একটা সিলিকনের আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? 8টা ম্যাম। 8টা হয়ে গেল না? এই যে এই 4টা তো তার নিজস্ব ছিল, আর এদের মাধ্যমে এদের সাথে কি করছে? এই নেইবারিং অ্যাটম গুলোর সাথে সে কি করছে? কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে ইলেকট্রন শেয়ার করছে, তাই না? তাহলে এখন দেখেন এদের কয়টা ইলেকট্রন? এই যে 2টা 4টা 6টা 8টা, তাই না? তার মানে কি অবস্থায় কি আমার এই স্ট্রাকচারটা কি সবচেয়ে বেশি স্টেবল, তাই না? এবং সে কি চায়? সবসময় স্টেবিলিটি তো অ্যাচিভ করতে চায়। ঠিক আছে, তাহলে এখন আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি, দেখি পারেন কিনা। যদি T = 0 কেলভিন, এখন সবগুলো ভ্যালেন্স ইলেকট্রন তাদের কি ভ্যালেন্স এনার্জি ব্যান্ডই তো অকুপাই করে আছে, তাই না? সো এই অবস্থায় কি আপনার মনে হচ্ছে এই এর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করবে নাকি করবে না? কি মনে হচ্ছে? করবেন না, মুক্ত ইলেকট্রন নাই কারণে। হ্যাঁ, এটা কে বললো? ভেরি গুড। এর মধ্যে কোনো হচ্ছে মুক্ত ইলেকট্রন নাই, এটা কে বললো? মঞ্জুর? না ম্যাডাম, 33 আলামিন। আলামিন বলেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড। এই অবস্থায় কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন নাই, কোনো ফ্রি ইলেকট্রন নাই। তার মানে কি অবস্থায় আমার ম্যাটেরিয়ালটার ভেতর দিয়ে কোনো প্রকারের কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে, কিন্তু যদি কারেন্ট ফ্লো না হয় আমরা কি জানি? আমরা জানি যে আমাদের সব ডিভাইস গুলোই আজকালকার ইলেকট্রনিক্স ডিভাইসই কি আমার সেমিকন্ডাক্টর দিয়ে গঠিত। তাহলে কি এর মধ্য দিয়ে অবশ্যই কি কারেন্ট ফ্লো এর ব্যবস্থা করতে হবে। তো সেইটা আপনারা কিন্তু অলরেডি জাস্ট এর আগের স্লাইডটাতেই পড়ে আসছেন। বলেন তো কিভাবে আমি সেমিকন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করাইতে পারি? কে বলতে পারবে? এনার্জি গেইন করাইতে। এনার্জি গেইন করাইতে গেলে কি করতে হবে আমাকে? ম্যাম বোরন অথবা পটাশিয়াম ফসফরাস দিয়ে ইয়ে করতে হবে। হ্যাঁ, অত দূরে যেতে হবে না, এটা তো আমি বলি না। আমি কিন্তু গত মানে আগের স্লাইডটাতে একটা কথা বলছি, ওইটা হ্যাঁ টেম্পারেচার, তাই না? এই যেখানে দেখেন আমরা কি বলেছিলাম? নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তার মানে কি টেম্পারেচার বাড়ালে আমার কি হয়ে যাবে? রেজিস্টিভিটিটা কমে যাবে আর কন্ডাক্টিভিটিটা কি হবে? বেড়ে যাবে না? তাহলে কি সবচেয়ে সহজ উপায় কি? আমি কি করতে পারি? আমি আপনার টেম্পারেচার বাড়াতে পারি, তাই না? পারি না? জি ম্যাম। তাহলে আমি যদি এখন এক্সটার্নাল সোর্স অ্যাপ্লাই করি, তার মানে এক্সটার্নাল সোর্স কি হতে পারে? ইন দ্য ফর্ম অফ লাইটের মধ্যে ফোটন, অথবা কি আমরা টেম্পারেচারটাকে ইনক্রিজ করি, তাহলে কি করবে? এই যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো আছে তারা এনাফ পরিমাণ থার্মাল এনার্জি গেইন করবে টু ব্রেক দ্য কোভ্যালেন্ট বন্ড এন্ড বিকাম ফ্রি। ঠিক আছে, লিভিং কি বিহাইন্ড হোলস। বোঝা গেছে? কি করবে? আমি কি বললাম যে এই অবস্থায় তারা স্টেবল আছে। এখন ধরেন আমি হচ্ছে টেম্পারেচার বাড়ালাম, ধরেন টেম্পারেচার বাড়ানোর ফলে কি হবে? এরা হচ্ছে
এনাফ হচ্ছে থার্মাল এনার্জি অ্যাকোয়ার করবে, যে তারা কি করবে এই কোভ্যালেন্ট বন্ড যেটা ছিল এটাকে ভেঙে ফেলবে, ভেঙে সে কি করবে মুক্ত হয়ে ইলেকট্রনটা বের হয়ে যাবে, তাই না? তার মানে কি এই ইলেকট্রনটা কি হলো এখন এখান থেকে বের হয়ে এখানে চলে গেল, ঠিক আছে? তাহলে কি এই জায়গাটা একটা ফাঁকা জায়গা তৈরি হলো না? এই ফাঁকা যে পিছনের যে অংশটাকে সে রেখে চলে আসছে এটাকে আমরা বলি কি হোল, ঠিক আছে? বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা এখন আমাকে বলেন তো এই যে আপনার কোভ্যালেন্ট বন্ডটা যে ভাঙবে, এই কোভ্যালেন্ট বন্ডটা ভাঙতে গেলে তার কি পরিমাণ শক্তির প্রয়োজন হবে বলতে পারবেন? ম্যাম যে মানে ওই পরিমাণই শক্তি প্রয়োজন হবে আর কি, যে পরিমাণ মানে ওই বন্ডটাতে যে পরিমাণ এই যে এই force ছবিটা আছে। দেখেন তো, এই ছবিটা দেখে বলেন তো কোন পরিমাণ শক্তির প্রয়োজন হবে? এই যে ম্যাম ইজি ম্যাম। ইজি, হ্যাঁ এই তো হ্যাঁ। পারছেন। তার মানে কি আমার এই বন্ডটা ভাঙতে গেলে আমাদের তো কতটুকুন শক্তি গেইন করতে হবে? মিনিমাম এই ব্যান্ড গ্যাপ এনার্জি, তাই না? এই ব্যান্ড গ্যাপ এনার্জির সমান যদি সে হচ্ছে গিয়ে শক্তি গেইন করতে পারে তাহলে সে কি করতে পারবে এই কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে সে কি করতে পারবে ফ্রি হয়ে যেতে পারবে। বুঝা গেছে? জি ম্যাম। এখন কি বলতেছে দেখেন, the electron that gain this minimum energy now exist in conduction band and called হচ্ছে free electron, সেটা তো আমরা অলরেডি জানি তাই না? যখনই সে কি করলো ভ্যালেন্স ব্যান্ড থেকে হচ্ছে এনাফ শক্তি গেইন করলো, কোভ্যালেন্ট বন্ডটা ভাঙলো, তখন সে কি করে যাবে ফ্রি হয়ে গেল। আর ফ্রি ইলেকট্রনের বাসা কোনটা? ফ্রি ইলেকট্রনের বাসা তো আমরা জানি কি কন্ডাকশন ব্যান্ড, তাই তো? জি ম্যাম। এখন দেখেন আমরা কি জানি ইলেকট্রনের চার্জ কিরকম বলেন তো? ইলেকট্রন কি পজিটিভ চার্জ আলা নাকি নেগেটিভ চার্জ আলা? নেগেটিভ। নেগেটিভ চার্জ আলা। তাহলে আমরা এটাও জানি যে কোনো একটা ম্যাটেরিয়াল কি থাকে নিউট্রাল থাকে না, তাই না? নিউট্রাল মানে কি তার যে পরিমাণ পজিটিভ চার্জ থাকবে ঠিক সেই পরিমাণে কি থাকতে হবে আমার নেগেটিভ চার্জ থাকতে হবে। তাহলে এখন যখন এই যে নেগেটিভলি চার্জ ইলেকট্রন গুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড ভেঙে তার অরিজিনাল পজিশন থেকে দূরে চলে গেল, তাই না? তাহলে আমি কি বললাম এটা যখন এখানে চলে গেল কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে, তখন সে এখানে কি করলো একটা আমার কি একটা হোল তৈরি হলো না? জি ম্যাম। ঠিক আছে, তাহলে এখন বলেন তো এই হোলটার তাহলে যে চার্জটা সেটা কিরকম হওয়া উচিত? পজিটিভ। পজিটিভ হওয়া উচিত। এই তো ভেরি গুড, ঠিক আছে। তার মানে কি যে যখনই চলে গেল যে এমটি জায়গাটা তৈরি হলো সেই জিনিস জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে সেটাকে আমরা বলতেছি হোল, এবং এই হোলটাও কিন্তু কারেন্ট কন্ট্রিবিউট করে। তার মানে আমরা কি জানতাম আপনারা অনেকেই মনে করতেন শুধুমাত্র ইলেকট্রনই হচ্ছে কারেন্ট কন্ডাকশনে অংশগ্রহণ করে, বাট এটা কিন্তু একটা ভুল ধারণা। ইলেকট্রন এবং হোল এই দুইটাই হচ্ছে আমাদের কি চার্জ ক্যারিয়ার, ঠিক আছে? এই দুইটাকে আমরা বলি কি চার্জ ক্যারিয়ার, এবং ইলেকট্রন এবং হোল বোথ হচ্ছে কি আমার কারেন্ট কন্ডাকশনে কি করে অংশগ্রহণ করে, ঠিক আছে? তাহলে এখন আমাকে বলেন তো যে যখনই একটা কোভ্যালেন্ট বন্ড ভাঙছে তখন কি ইলেকট্রন হোল পেয়ার কি সমান থাকবে নাকি আলাদা আলাদা থাকবে? মানে ধরেন হচ্ছে এই বন্ডটা ভেঙে গেল, ঠিক আছে, এখন ধরেন 5টা ইলেকট্রন জেনারেট হলো, একটা হোল জেনারেট হলো, নাকি একটা হোল জেনারেট হবে এবং একটা ইলেকট্রনই জেনারেট হবে? কি মনে হচ্ছে? ম্যাম আরেকবার করবেন কোশ্চেনটা? হ্যাঁ আমি বললাম যে যখন আমার একটা ধরেন আমি এক্সটার্নাল সোর্স অ্যাপ্লাই করলাম, হ্যাঁ এক্সটার্নাল সোর্স অ্যাপ্লাই করার ফলে এই যে কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে গেল, তখন কি সমান সংখ্যক ইলেকট্রন হোল আপনার হবে নাকি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বারের ইলেকট্রন ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বারের হোল হচ্ছে কি উৎপন্ন হবে? নাম্বার তো সেমই থাকবে হোল আর ইলেকট্রন। হ্যাঁ সেম থাকবে। ভেরি ভেরি গুড, ঠিক আছে। তার মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি এখান থেকে, যখনই একটা কোভ্যালেন্ট বন্ড ভাঙতেছে, ঠিক আছে, এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় ঢুকান, এর পরেরটাতে আপনারা প্যাচ লাগাবেন। সো ভালোভাবে মাথায় ঢুকান, যখনই একটা কোভ্যালেন্ট বন্ড ভাঙতেছে মানে ইলেকট্রনটা তার স্টেবল অবস্থা থেকে সরে আসতেছে, তাই না? কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে যাচ্ছে, তখন কি হবে আমার ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে, ঠিক আছে? ইলেকট্রন হোল কি হবে পেয়ার আকারে জেনারেট হবে। বোঝা গেছে? মানে একটা ইলেকট্রন হলে যে এই বন্ডটা ভাঙলো এখানে একটা ইলেকট্রন ফ্রি ইলেকট্রন পেলাম, তাহলে কি হবে আমি এখানে একটা হোল পাবো, ঠিক আছে? আবার ধরেন এই বন্ডটা ভাঙলো, তাহলে কি এই যে এইটা হচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রনটা মুক্ত হয়ে এখানে চলে আসলো, তাহলে এই জায়গাটা কি হবে এই জায়গাটা আমার ফ্রি হোল পাবো। তার মানে কি কোভ্যালেন্ট বন্ড যখনই ভাঙতেছে তখন কি হচ্ছে আমার ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে, তাই না? তাহলে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বলেন তো যেই পরিমাণ ইলেকট্রন জমা হবে ঠিক সেই পরিমাণে কি হোল হচ্ছে আমার ক্রিয়েট হচ্ছে না? জি ম্যাম।
হ্যাঁ, তাহলে এদের কি কনসেন্ট্রেশনটাও কি সেম হবে না? ঘনত্ব, কনসেন্ট্রেশন মানে কি ঘনত্ব না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। তাহলে ইন্ট্রান্সিক ক্যারিয়ারের ক্ষেত্রে কি হবে, আমার যেই পরিমাণ হোলের কনসেন্ট্রেশন থাকবে ঠিক সেই পরিমাণে কি আমার ইলেকট্রনের কনসেন্ট্রেশন থাকবে। এই যে দেখেন, এই জন্য এখানে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে? এই যে এনটাকে ডিনোট করে হচ্ছে কনসেন্ট্রেশন, আর আই দ্বারা বুঝাচ্ছে কি আমার ইন্ট্রিনসিক। তাহলে দেখেন এটা কত, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার কিউব বা পার সেন্টিমিটার কিউব, কত at t is equal to 300 কেলভিন। তার মানে কি এখান থেকে কি দেখতে পাচ্ছেন, যখন t is equal to 0 কেলভিন ছিল তখন কি ছিল, কোনো ফ্রি ইলেকট্রন কিন্তু ছিল না। কিন্তু আমি যখন টেম্পারেচারটা বাড়াই 300 কেলভিন করলাম, তখন কি আমার এই সংখ্যক ঘনত্বের কি হলো, আমার চার্জ ক্যারিয়ার উৎপন্ন হলো, তাই না? এখন বলেন তো, এই যে ঘনত্বটা এটা কার, এটা কি ইলেকট্রনের ঘনত্ব নাকি হোলের ঘনত্ব? হোলের ম্যাম, হোলের। তাই এর ইলেকট্রনের ঘনত্বটা কোথায় আছে তাহলে? ম্যাম এটা তো ইলেকট্রন এবং হোল দুইটার পেয়ারই হবে না? হ্যাঁ, দুইটারই ঘনত্ব হবে, তাই না? কারণ দুজন তো সমান, তাহলে হ্যাঁ। ইলেকট্রন এবং হোল বোথেরই ঘনত্ব হচ্ছে এটা, তাই না? বোথের কনসেন্ট্রেশন। কারণ ম্যাম দুইটাই মানে ইলেকট্রিসিটি মানে করতে পারে, ফ্লো করতে পারে। না বাবা, এটার সেটা জন্য- কারণ না, সেটা কারণ না। কারণটা কি, সে হচ্ছে বন্ডটা যখন ভাঙতেছে তখন ইলেকট্রনটা কি হয়ে যাচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে না? তাহলে ইলেকট্রনটা মুক্ত হয়ে সে এখানে চলে গেল, তাহলে এই জায়গাটা কি একটা ফাঁকা জায়গা তৈরি হলো না? হ্যাঁ ম্যাম। তাহলে এখানে কি একটা হোল তৈরি হলো। তার মানে কি হ্যাঁ। এরা তো আমার চার্জ ক্যারিয়ার, তাই না? তার মানে কি যেই পরিমাণ দেখো ইলেকট্রন, এই যে এই বন্ডটা যখন ভাঙলো তখন একটা ইলেকট্রন ধরো উৎপন্ন হয়েছে, এখানে কি একটা হোলই হয়েছে না? তাহলে এখানে যখনই বন্ড ভাঙবে সমান সংখ্যক ইলেকট্রন হোল উৎপন্ন হবে, যতগুলোই ভাঙুক। তার মানে কি, তার মানে কি যদি সমান সংখ্যক ইলেকট্রন আর হোল থাকে তখন তাদের কনসেন্ট্রেশন তো ডিফারেন্ট হওয়ার প্রশ্নই ওঠে না, তাই না? সমান হবে, তাই তো? এই জন্যই দেখো ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন কত বলছে, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তার মানে কি এটা হোলেরও কনসেন্ট্রেশন, এটা হচ্ছে ইলেকট্রনেরও কনসেন্ট্রেশন, ঠিক আছে? এবং এই, হ্যাঁ বলো, আগে আমি শেষ করিনি তারপরে কোশ্চেনটা করো। রুম টেম্পারেচারে আমরা যদি দেখি সিলিকন অ্যাটম, সিলিকন অ্যাটমের কনসেন্ট্রেশন কত বলো তো? দেখো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 22 সেন্টিমিটার কিউব। তার মানে আপাত দৃষ্টিতে এই যে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এটাকে কত 10 টু দি পাওয়ার 10 দেখে অনেকের মনে হচ্ছিল অনেক, মনে হয় ফ্রি ইলেকট্রন জন্মাইছে, তার মানে অনেক পরিমাণ কারেন্ট মনে হয় এর মধ্য দিয়ে কি করতে পারবে, ফ্লো করতে পারবে। ব্যাপারটা কিন্তু তা না, কারণ দেখো এটা কি আমার যে সিলিকন অ্যাটম তার তুলনায় এটার পরিমাণ অত বেশি না। তার মানে কি আমার টেম্পারেচার বাড়ে, আমি এর ভেতর দিয়ে খুব বেশি পরিমাণ অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো করাতে পারতেছি না। হ্যাঁ এখন বলো, কোয়েশ্চেন করো। ম্যাম আমি বলতে চাচ্ছি যে এখানে যে আমার ইলেকট্রনটা মুক্ত হচ্ছে আর হোলটা যে ক্রিয়েট হচ্ছে, তো এখানে ইলেকট্রন আর হোল দুইটাই কি আমার ইলেকট্রিসিটি মানে পরিবহনে কি হেল্প করবে? হ্যাঁ, চার্জ ক্যারিয়ার মানে কি, চার্জ ক্যারিয়ারই তো কাজই তো হচ্ছে সে ইলেকট্রন ফ্লো করায়, মানে হচ্ছে সে হচ্ছে কারেন্ট ফ্লো করাবে। মানে হোলটাও এটাতে পার্টিসিপেট করবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, এটাই জানার ছিল। আচ্ছা ঠিক আছে, আর কারোর কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, এখন কালকে একজন আমাকে একটা কোয়েশ্চেন করেছিল না, তখন বলেছিলাম কি অ্যান্সারটা আজকে দিব। সে বলেছিল, কি কোয়েশ্চেন ছিল তার, যে হচ্ছে আমাদের যদি কন্ডাক্টর ভালো ভালো থাকে, যে কপার অ্যালুমিনিয়াম এরকম থাকে, তারপরেও আমাদের যে আজকালকার যে ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস গুলো কেন সেমিকন্ডাক্টর দিয়ে গঠিত হয় বলো তো? এটার অ্যান্সার কি তোমরা কেউ দিতে পারবা? কি মনে হচ্ছে? জি ম্যাম। যে কোয়েশ্চেনটা করলাম এটার অ্যান্সার কি হবে বলো তো? যে তোমার আমরা কেন হচ্ছে ধরো এই যে চিপ যে একটা ডিজাইন করতেছি মসফেটের, কেন এটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে গঠিত, কেন এটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে গঠিত না বলো তো? কারণ কি হতে পারে? পারবা না? আচ্ছা ধরো তোমার হচ্ছে একটা বাসার কল আছে, তাই না? কলটা যদি সব সময় চলতে থাকে, ধরো তোমার একটা কন্ডাক্টর, কন্ডাক্টরের মধ্যে কি আমরা জানি কন্ডাক্টিভিটি অনেক বেশি, তাই না? ওখানকার ইলেকট্রনের ফ্লোটাকে কিন্তু আমরা কি করতে পারতেছি না, কন্ট্রোল করতে পারতেছি, তাই না? পারতেছি না। তাহলে ধরো একটা কল আছে, ওই কলটা সব সময় খোলা, তাহলে কি এটা ভালো? নাকি হচ্ছে কোনটা ভালো, যে আমি
একটা ইলেকট্রনের ফ্লোকে হচ্ছে কন্ট্রোল করে ডিজায়ার হচ্ছে কাজ করাইতে পারতেছি। আমার যখন অ্যাম্পলিফিকেশনের প্রয়োজন তখন সেটাকে আমি অ্যাম্পলিফিকেশনের কাজে ইউজ করতে পারতেছি, যখন সেটাকে আমার সুইচিং এর কাজে প্রয়োজন তখন আমরা সেটাকে সুইচিং এর কাজে ইউজ করতে পারতেছি। কোনটা ভালো? মানে শুধু কারেন্ট ফ্লোই কিন্তু ভালো না, তাই না? মানে কি আমরা যেটাকে কন্ট্রোল করতে পারি কোনো কিছুকে, সেটা হচ্ছে ভালো। কারণ আমরা অলরেডি দেখলাম কি আমরা কিন্তু এখানে এই যে টেম্পারেচার বাড়ায়, অলরেডি আমরা একটা উপায় দেখছি, যে আমরা জাস্ট এরপরে আরেকটা উপায় দেখব। টেম্পারেচার বাড়ায় কি করতে পারতেছি, এখানে ইলেকট্রনের ফ্লোটাকে কিন্তু কন্ট্রোল করতে পারতেছি, ঠিক আছে? এর জন্যই আমাদের বেশিরভাগ ইলেকট্রনিক যে ডিভাইস গুলো সেগুলো কিসের উপর গঠিত হয়? সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে গঠিত হয়। বোঝা গেছে? জি ম্যাম। এখন তাহলে আসো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে? আমরা এতক্ষণ তাহলে দেখেছিলাম কি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এখন দেখবো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। সো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরও কিন্তু হচ্ছে তোমরা পারো, তাই না? তোমরা এটাও পড়ে এসেছো, কারণ আমি যখন এটা তোমরা কি এ সেকশন বি সেকশন কিন্তু এটা পেরেছে। তো বলো তো তোমাদের মধ্যে কি কেউ আছো জানো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কাকে বলে? ম্যাম এখানে কম্পোজিশন করানো হয় অন্যান্য পরমাণুর সাথে হ্যাঁ, এখানে হচ্ছে মোট কথা সোজা বাংলা ভাষায় যদি বলি ভেজাল মিশানো হয়, ঠিক আছে? আমরা জানি ভেজাল সবকিছুতেই খারাপ, কিন্তু এখানে দেখবা যে ভেজালটা হচ্ছে ভালো, ঠিক আছে? তাহলে দেখো, ওয়েন আমরা কি করি, ইমপিউরিটি অ্যাড করি পিওর সেমিকন্ডাক্টরে, তার মানে ইন্ট্রিনসিক কি ছিল? পিওর সেমিকন্ডাক্টর। এখন এর মধ্যে আমরা কি দিচ্ছি? ইমপিউরিটি। ইমপিউরিটি মানে কি? ভেজাল, তাই না? ভেজাল যখন অ্যাড করছি তখন যে সেমিকন্ডাক্টর ফর্ম করে সেটাকে আমরা কি বলি? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে? আর এই যে তোমার ভেজাল অ্যাড করার যে প্রসেস বা ইমপিউরিটি অ্যাড করার যে প্রসেস, সেই প্রসেসটাকে আমরা বলি কি? ডোপিং, ঠিক আছে? বুঝে গেছে? এখন ভেজাল যে মিশাচ্ছি নিশ্চয়ই এটার একটা কারণ আছে, কারণ ছাড়া তো আমরা কোনো কাজই করি না। এই যে তুমি ইমপিউরিটি অ্যাড করবা, এর ফলে কি হবে? আমার কন্ডাক্টিভিটিটা কি হবে? বেড়ে যাবে। কারণ আমরা দেখেছিলাম কি, যে কিছুক্ষণ আগেই দেখলাম যে আমার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটিটা কি অত ভালো না, তাই না? এই যে 1.5 × 10⁻10 সংখ্যক ইলেকট্রন হোল আছে, এবং সিলিকন অ্যাটমের ক্ষেত্রে 5 × 10⁻22। তার মানে কি আমার অত বেশি কিন্তু ফ্রি ইলেকট্রন হোল আমরা কি করতে পারি নাই, টেম্পারেচার বাড়ায় ক্রিয়েট করতে পারি নাই। বাট আমরা যখন এই যে ডোপিং করব, আমরা যখন ইমপিউরিটি অ্যাড করব, তখন কি হবে? আমার কন্ডাক্টিভিটিটা অনেক কি হবে? বেড়ে যাবে, ঠিক আছে? তার মানে কি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের হায়ার কন্ডাক্টিভিটি আছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের তুলনায়। এখন কি ধরনের তুমি ভেজাল দিবা, ম্যাটেরিয়ালের ভেজাল দিবা, কি ধরনের ইমপিউরিটি দিয়ে তুমি ডোপিং করবা, সেটার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে ম্যাটেরিয়ালকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে কি পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে? তো এখন আমরা এই দুইটা ক্লাসিফিকেশন দেখব। এই পর্যন্ত বুঝে গিয়েছে? জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে চলো আমরা দেখে আসি এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে। ম্যাম ইমপিউরিটিস গুলা অ্যাড করা কি ডোপিং বলে? এই যে হ্যাঁ ওখানে হ্যাঁ হ্যাঁ, এটাই তো বললাম না, যে এই যে যে প্রসেসে হচ্ছে তোমার ইমপিউরিটিটা অ্যাড করা হয় সেটাকে হচ্ছে ডোপিং বলে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো এন টাইপ ম্যাটেরিয়াল। সো এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে যখন আমি যখন তোমার ডোপিং করব কিভাবে, সেটা আমরা এখন দেখি যে কখন এন টাইপ ম্যাটেরিয়াল হচ্ছে আমার ফর্ম হবে। তাহলে দেখো তোমার কিভাবে ক্রিয়েট হয়, ইন্ট্রোডিউসিং ইমপিউরিটি এলিমেন্টস দ্যাট হ্যাভ 5 ভ্যালেন্স ইলেকট্রনস, ঠিক আছে? তার মানে কি আমার সেই সব ম্যাটেরিয়াল দিয়ে ডোপ করতে হবে যাদের কি ভ্যালেন্স ইলেকট্রন 5টা। তার মানে কি যাদের আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকবে? 5টা ইলেকট্রন থাকবে। এজন্য এদেরকে বলা হয় পেন্টাভ্যালেন্ট। পেন্টা মানে কি? 5, ঠিক আছে? যেহেতু 5টা হচ্ছে তোমার ভ্যালেন্স ইলেকট্রন আছে, সো এজন্য এদেরকে কি বলা হয়? পেন্টাভ্যালেন্ট। সো এরকম পেন্টাভ্যালেন্ট ম্যাটেরিয়ালের কথা যদি আমরা ভাবি, কারা কারা হতে পারে আমরা জানি অলরেডি, তাই না? কে কে, কাদের ভ্যালেন্স ইলেকট্রন 5টা আছে? অ্যান্টিমনি, তারপরে কি আর্সেনিক, ফসফরাস। এদেরকে কি করা হয়? এদেরকে পেন্টাভ্যালেন্ট বলা হয়, কারণ কি এদের আউটার মোস্ট শেলে 5টা করে ভ্যালেন্স ইলেকট্রন আছে, এবং এদেরকে দিয়ে যখন তোমার ডোপিং করা হয় তখন আমরা কি বলি বলতো? কি বলি তখন আমরা তাদেরকে? এন টাইপ ম্যাটেরিয়াল। ভেরি গুড, ঠিক আছে? এখন দেখো, তার মানে কি আমরা এখন ধরো এই যে সিলিকনের ইন্ট্রানসিক অবস্থা, এখন আমরা এই যে অ্যান্টিমনি এসবি মানে হচ্ছে অ্যান্টিমনি, হ্যাঁ, অ্যান্টিমনি দিয়ে ডোপ করছি।
ডোপ করার ফলে কি হলো, এই দেখো অ্যান্টিমনি, এবং কি তার আশেপাশে কি আছে, সিলিকন আছে। তাহলে আমরা বললাম কি অ্যান্টিমনির আছে 5টা ইলেকট্রন, তাই না? আবার আমরা জানি কি সিলিকনের আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে, 4টা। তাহলে সে কি করবে, স্টেবিলিটির জন্য এই অ্যান্টিমনি 4টা ইলেকট্রন দিয়ে অন্য 4টা সিলিকন অ্যাটমের সাথে কি করবে, বন্ড তৈরি করবে। এই যে একটা বন্ড, 2টা বন্ড, 3টা বন্ড, এই যে 4টা বন্ড তৈরি করলো, তাই না? আর এই একটা ইলেকট্রন সে কি করবে বলতো? ম্যাম ডোপিং হওয়ার পর ওই যে হোলটা ক্রিয়েট হবে ওইটা কি গ্যাপ ফিল করবে? এখানে তো ডোপিং হওয়ার পর কি কোনো হোল ক্রিয়েট হয়েছে, কোনো না, বন্ড ওইটা কি ভাঙছে? ওইটা ম্যাম ফ্রি ইলেকট্রন হিসেবে কাজ করবে না? হ্যাঁ, সেটা ফ্রি ইলেকট্রন হয়ে যাবে, তাই না? কারণ কি হলো, অ্যান্টিমনির হচ্ছে 5টা ভ্যালেন্স ইলেকট্রন ছিল, তাহলে একটা অ্যান্টিমনি হচ্ছে গিয়ে 4টা ইলেকট্রন পেয়ার গঠন করতেছে 4টা অ্যাডজাসেন্ট সিলিকন অ্যাটমের সাথে, তাই না? তার মানে কি প্রত্যেকটা অ্যান্টিমনির জন্য দেয়ার ইজ আ ফ্রি ইলেকট্রন না? এখানে কি একটা করে ফ্রি ইলেকট্রন পাচ্ছি না? আর এই ফ্রি ইলেকট্রনটা কি সে কি করবে, এই অ্যাটমিক স্ট্রাকচারটাকে সে হচ্ছে ডোনেট করে দিবে। কারণ কি আমরা জানি কি সব সময় ম্যাটেরিয়াল কি করতে চায়, সবচেয়ে স্টেবল অবস্থায় থাকতে চায়। সো এই অবস্থায় যখন 4টা দিয়ে বন্ড শেয়ার করতেছে, তার শেল আউটার মোস্ট শেল পূর্ণ আছে, সে তো স্টেবল, সে চাবে এই বাড়তি ইলেকট্রনটাকে যত তাড়াতাড়ি সম্ভব সে কি করে দিতে পারে, ডোনেট করে দিতে পারে। ঠিক আছে? সো ইচ has donated a free electron to the atomic structure. Each antimony, তার মানে কি প্রত্যেকটা অ্যান্টিমনি একটা করে ফ্রি ইলেকট্রন কি করছে, আমার অ্যাটমিক স্ট্রাকচারে ডোনেট করছে। তার মানে কি এখন কি তোমার ইন্ট্রান্সিক অবস্থায় যে হচ্ছে কি ইন্ট্রিনসিক অবস্থায় যে পরিমাণ ফ্রি ইলেকট্রন ছিল, এখন যখন আমি অ্যান্টিমনি দিয়ে ডোপ করব তখন কি ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল না? বুঝতে পারতেছো? বুঝতে পারছো? ম্যাম একটু আরেকবার। এখানে কি করতেছে, অ্যান্টিমনিতে আমরা দেখতে পাচ্ছি যে 5টা আউটার মোস্ট শেলে 5টা ইলেকট্রন আছে, তাই না? 5টা ইলেকট্রনের মধ্যে 4টা দিয়ে সে 4টা নেইবারিং সিলিকনের সাথে কি করলো, বন্ড গঠন করলো। আর এই একটা যে বাড়তি ইলেকট্রন আসছে সে কি করবে, এটাকে এই অ্যাটমিক স্ট্রাকচারটাকে কি করবে, ডোনেট করে দিবে। ঠিক আছে? তাহলে এই যে যখন তোমার ডোনেট করে দিবে তার মানে কি এই ইলেকট্রনটা কি এখন ফ্রি না? তার মানে কি আমি যখন তোমার অ্যান্টিমনি দিয়ে তোমার ডোপ করছি তখন কি ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রনের সংখ্যা কি বেড়ে যাচ্ছে না? বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা এখন আমাকে বলো, হোলের সংখ্যা কি বাড়বে নাকি হোলের সংখ্যা আগের মতনই থাকবে? ম্যাম আগের মতোই থাকবে। আচ্ছা সবার কি তাই মনে হচ্ছে? না ম্যাম, হোলের সংখ্যা তো বাড়বে। কিভাবে সেটা আমাকে বলো। ফ্রি ইলেকট্রনটা চলে গেলে এখানে একটা হোল ক্রিয়েট হবে না? তাই না? এই কথাটা আমি এজন্যই কিছুক্ষণ আগে কিন্তু 2-3 বার রিপিট করেছিলাম, আমি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করব। আমি কখন বলেছিলাম ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয় বলতো, যখন কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে ব্রেক করে। ঠিক আছে? যখন আমার কোভ্যালেন্ট বন্ড বা তোমার হচ্ছে বন্ডটা তোমার ব্রেক করবে, সাফিসিয়েন্ট এনার্জি গেইন করে, তখনই কিন্তু ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে। এখানে যখন তোমার ইলেকট্রনটা ডোনেট করলো, এই ডোনেট করার জন্য কি ওর কোনো কোভ্যালেন্ট বন্ড কি ভাঙতে হয়েছে? না ম্যাম। তাহলে কি এখানে হোল জেনারেট হবে? না। ঠিক আছে? তার মানে এখন দেখো তোমার এখানে যে পরিমাণ হোল আছে ঠিক সেই পরিমাণ কি ইলেকট্রন আছে নাকি ইলেকট্রন বেশি আছে? ইলেকট্রন বেশি হবে তাইলে। ইলেকট্রন বেশি আছে। ঠিক আছে? এজন্য বলা হয় এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমার কে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে? কারণ ইলেকট্রন, এই যে দেখো ইলেকট্রন হচ্ছে আমার বেশি আছে, আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। এখন তোমার মনে হতে পারে এখানে হোলটা কোথা থেকে আসলো। হ্যাঁ, কারণ কি আমরা কিন্তু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটাকেই হচ্ছে ডোপ করেছি, বা কোনো কারণে যদি এই তোমার ল্যাটিস স্ট্রাকচারটা টেম্পারেচার ধরো বেড়ে গেল, সো টেম্পারেচার যখন বেড়ে যাবে তখন কি হবে, এই ফ্রি ইলেকট্রন তো সে ডোনেট করেছে, ধরো এই কোভ্যালেন্ট বন্ডটা কোনো কারণে ভেঙে গেল, সো এই কোভ্যালেন্ট বন্ডটা যখন ভাঙবে তখন কি হবে, এই ইলেকট্রনটা মুক্ত হয়ে যাবে না? এই ইলেকট্রনটা মুক্ত হয়ে গেলে এখানে কি হবে, আমার একটা হোল ক্রিয়েট হবে।
ঠিক আছে। সো এই ইন্ট্রিনসিক স্টেট থেকে আসতেছে হচ্ছে আমার কি, যখন কোভ্যালেন্ট বন্ড ভেঙে যাচ্ছে তখনই শুধুমাত্র আমার হোল জেনারেট হচ্ছে, বাট সেটার পরিমাণ কি খুব কম। কারণ আমি যখনই অ্যান্টিমনি দিয়ে ডোপ করছি তখন সে কি করছে, সে ডোপ হওয়ার সাথে সাথে সে যখন বন্ড তৈরি করে ফেলছে নেইবারিং সিলিকনের সাথে, সে একটা ইলেকট্রন যেটা তার বাড়তি আছে সেটা কি করছে, সে হচ্ছে ডোনেট করে দিচ্ছে। বোঝা গেছে? এর ফলে আমার ফ্রি ইলেকট্রনের সংখ্যা হচ্ছে বেশি হচ্ছে। আচ্ছা, এখন তাহলে দেখো ডিফিউজ ইম্পিউরিটিজ ma'am- উইথ, হ্যাঁ বলো। ম্যাম হোল গুলাও কি ম্যাম থাকে ম্যাম? হ্যাঁ থাকবে না কেন, কই যাবে? আর ওই যে সিলিকনের যে মানে যে ইলেকট্রনটা যে ফ্রি হয়ে গেল, হ্যাঁ ওই ইলেকট্রনটাও থাকে, অ্যান্টিমনির ইলেকট্রনটাও থাকে, আবার হোলটাও থাকে। হ্যাঁ, এই জন্যই তো হচ্ছে তোমার এই যে সিলিকন তোমার বন্ড ভাঙার ফলে যে ইলেকট্রন সেটাও ফ্রি ইলেকট্রন, আবার এই যেটা ডোনেট করে দিল এটাও হচ্ছে ফ্রি ইলেকট্রন। তার মানে কি ইলেকট্রনের সংখ্যাটাই হচ্ছে আমার বেড়ে গেল। ঠিক আছে, বাট হোল কখনই তৈরি হচ্ছে যখন আমার শুধুমাত্র কোভ্যালেন্ট বন্ড বাড়ছে। এজন্যই তো আমরা এই যে ভেজালটা অ্যাড করলাম, ভেজাল অ্যাড করে আমরা কি করলাম, ইলেকট্রনের নাম্বারটা, ইলেকট্রনের সংখ্যা, ফ্রি ইলেকট্রনের সংখ্যা হচ্ছে বাড়িয়ে দিতে পারছি। ঠিক আছে, এই টেকনিকটা অ্যাপ্লাই করে। তাহলে এখন দেখো ডিফিউজ ইম্পিউরিটিজ উইথ 5 ভ্যালেন্স ইলেকট্রনস আর কল্ড কি ডোনার অ্যাটমস। ঠিক আছে, তার মানে কি এই যে অ্যান্টিমনি এটাকে কি বলা হবে, আমার ডোনার অ্যাটম। সেটা আমরা বুঝতেই পারছি, যেহেতু সে কি করতেছে, ইলেকট্রনটা ডোনেট করতেছে, এই জন্য তাকে কি বলা হয়, ডোনার অ্যাটম। তার মানে কি যাদের আউটার মোস্ট শেলে হচ্ছে কি আমার 5টা ভ্যালেন্স ইলেকট্রন আছে এবং যাদেরকে আমরা ডোপার হিসেবে ইউজ করতে পারি, যাদেরকে দিয়ে আমরা ডোপিং করতে পারি, তাদেরকে আমরা কি বলতেছি, ডোনার অ্যাটম। ঠিক আছে, এখন দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, when the 5th electron of a donor atom leaves the parent atom, তার মানে কি যেটা অ্যান্টিমনি এটা হচ্ছে একটা প্যারেন্ট অ্যাটম, তাই না? এটা থেকে যখন কি করে আমার এই ফ্রি ইলেকট্রনটা লিভ করে, ঠিক আছে, তখন এই অ্যাটমটা একটা হচ্ছে পজিটিভ চার্জ হচ্ছে অ্যাকোয়ার করে। ঠিক আছে, এবং পজিটিভ চার্জটা অ্যাকোয়ার করার ফলে সে কি হয়ে যায়, তখন সে ডোনার আয়ন হয়ে যায়, এবং তাদেরকে আমরা তখন কি করি দেখো, প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করি। বুঝতে পারছো এই কথাটা? দেখো তো এই কথাটা ধরতে পারো নাকি? বুঝতে পারছি। সবাই বুঝতে পারছো? এই কথাটা সবাই বুঝতে পারার কথা না একবারে। সবাই বুঝতে পারছো? ম্যাম আবার বলেন। এই যে এখন আবার আসছে আবার বলতে, ফার্স্টে চুপ করেছিল। দেখো তাহলে কি বলতেছি আমি, যখন তুমি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন 5টা দিয়ে ডোপ করছো, তাই না, আলা অ্যাটম দিয়ে ডোপ করছো, তখন আমরা কি বলতেছি, তাকে ডোনার অ্যাটম বলতেছি। তার মানে সেটা হচ্ছে আমার অ্যান্টিমনি। এখন অ্যান্টিমনিটা যখন এই যে তুমি ল্যাটিস স্ট্রাকচারটার মধ্যে নিয়ে আসলা, এবং নিয়ে আসার ফলে কি হলো, এই যে তোমার এই ইলেকট্রনটা সেটা সে ছেড়ে দিল, সেটাকে সে মুক্ত করে দিল, তখন সে কি হয়ে যাবে, এই যে যখন সে তার এই ইলেকট্রনটা, এটা তো তার প্যারেন্ট অ্যাটমের সাথে তো সে ছিল, তাই না, ভ্যালেন্স ইলেকট্রন হিসেবে যখন ছিল, বাট সে যখন এটাকে মুক্ত হয়ে গেল, ফ্রি ইলেকট্রন হয়ে গেল এবং হচ্ছে চলে যাচ্ছে, তার প্যারেন্ট অ্যাটমকে ছেড়ে চলে যাচ্ছে, তখন তোমার এই অ্যান্টিমনিটা কি করে, আমার পজিটিভ একটা চার্জ অ্যাকোয়ার করে। ঠিক আছে, সো এইটা হচ্ছে গিয়ে একটা মনে রাখার সহজ পদ্ধতি। আমাকে ছোটবেলায় আমার কোন একটা স্যার বলেছিল, খুবই আজগুবি একটা মানে মনে রাখার পদ্ধতি। এরপর আমি অ্যাকচুয়াল লজিক্যাল কারণটা বলবো, বাট মনে রাখতে পারো ডোনার আয়ন কিভাবে পজিটিভ হবে, কারণ সে কি করছে, ডোনেট করছে, ডোনেট করা ভালো জিনিস, ডোনেট করে সে হচ্ছে গিয়ে পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, আর ইলেকট্রন কি আমার নেগেটিভ। আর এখন যদি অ্যাকচুয়াল কারণটা বলি, তাহলে কি আমরা জানি কি যে একটা ম্যাটেরিয়াল কি থাকে, ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে। ইলেকট্রিক্যালি নিউট্রাল মানে কি, তার যে পরিমাণ পজিটিভ চার্জ থাকবে ঠিক সেই পরিমাণই হচ্ছে আমার কি থাকবে, নেগেটিভ চার্জ থাকবে, তাই না? কিছুক্ষণ আগে আমরা যখন ইন্ট্রিনসিক পড়লাম, আমরা দেখলাম যে আমার যখন একটা ফ্রি ইলেকট্রন পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, সেখানে কি আমার একটা একটা ফ্রি ইলেকট্রন নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, সেখানে কি আমার একটা পজিটিভ চার্জওয়ালা কি হচ্ছে, চার্জ ক্যারিয়ার হোল ক্রিয়েট হচ্ছে। তাহলে এখন এইটার নিউট্রালিটি মেনটেন করার জন্য দেখো আমার এই যে এই ইলেকট্রনটা কি হলো, চলে গেল না, নেগেটিভ চার্জ চলে গেল, তার মানে কি সেই অ্যাটমটা কি হয়ে যাচ্ছে, সে এখন তোমার পজিটিভ চার্জ অ্যাকোয়ার করে সে কি হয়ে যাচ্ছে, ডোনার আয়ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই যে দেখো এটা হচ্ছে আমার এন টাইপ ম্যাটেরিয়ালের একটা রিপ্রেজেন্টেশন। এখানে যেগুলো প্লাস যেগুলো, সেগুলোকে আমরা বলছি ডোনার আয়ন। ঠিক আছে, আর এই যে মেজরিটি ক্যারিয়ার হিসেবে এখানে কি আছে, এখানে আমার ইলেকট্রন আছে, আর মাইনরিটি ক্যারিয়ার হিসেবে এখানে কি আছে, যে হোল আছে।
কি বলতেছেন? সবাই তার রিজিক যেটা ছিল ওইটাই খায়। এই যে মিস আশরাফি, মাইক্রোফোন অফ করে এসব কথাবার্তা বলবা। বুঝা গেছে এ পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। দেখো আমি কিন্তু এন টাইপটা অনেকক্ষণ ধরে বুঝালাম, এই জিনিসগুলো দিয়েই কিন্তু এরপর আমাদের আসল পড়াশোনা শুরু হবে। এটা সবাই বুঝতে পারছো নাকি আরেকবার দেখো। ম্যাম এগুলা কি পরীক্ষা আসবে ম্যাম, যেগুলো হ্যাঁ। বুঝাইতেছে? হ্যাঁ অবশ্যই পরীক্ষা আসবে। কেন তোমার কেন মনে হচ্ছে এটা পরীক্ষা আসবে না, কারণ বলো। না ম্যাম আসবে আসবে, আমি ভাবছিলাম ম্যাম এটা তো থিওরি জিনিস, ম্যাথ দিবেন পরীক্ষায়, তাই। পরীক্ষাতে তোমাদের থিওরিও থাকবে, ম্যাথও থাকবে, ঠিক আছে, দুটাই থাকবে। এবং আমি কিন্তু খুব ভিতর থেকে খুঁটায় খুঁটায় কোয়েশ্চেন করি, ঠিক আছে। এজন্য তুমি হচ্ছে অ্যান্সার করতে গেলে তোমাকে যথেষ্ট পরিমাণ ভালোভাবে বুঝতে হবে। ওকে ম্যাম। এবার আসো হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল, ঠিক আছে। এন টাইপ ম্যাটেরিয়ালটা যদি বুঝো তাহলে পি টাইপ ম্যাটেরিয়ালটা তোমাদের নিজেদেরই অনেকখানি বুঝে ফেলার কথা। কেউ বলো তো কি মনে হচ্ছে তাহলে পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হতে পারে? হোল বেশি হবে, ইলেকট্রন কম। হ্যাঁ, হোল বেশি হবে, ইলেকট্রন কম হবে। তাহলে সেটা করার জন্য আমাকে কি করতে হবে? এবার আবার হচ্ছে ইম্পিউরিটি অ্যাড করতে হবে, তাই না? এবং যে ইম্পিউরিটিটা আমরা অ্যাড করব, সেটা যে ম্যাটেরিয়ালটা অ্যাড করব সেটা কি হবে? আগেরবার কি করেছিলাম? পেন্টাভ্যালেন্ট দিয়ে আমি ডোপ করেছিলাম, তাই না? তার মানে যার আউটার মোস্ট শেলে 5টা ইলেকট্রন ছিল। এবার আমরা কি করব? ইম্পিউরিটি হিসেবে অ্যাড করব হচ্ছে যাদের কি হচ্ছে ট্রাইভ্যালেন্ট, তার মানে কি যাদের আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? 3টা ইলেকট্রন আছে, ঠিক আছে। সো আমরা পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ড্রপ করছি কাদেরকে দিয়ে? ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল দিয়ে, যেমন হচ্ছে বোরন, তারপরে হচ্ছে গ্যালিয়াম, তারপরে হচ্ছে ইন্ডিয়াম। এদেরকে আমরা কি বলি? ট্রাইভ্যালেন্ট, কারণ কি এদের আউটার মোস্ট শেলটাতে কয়টা ইলেকট্রন আছে? 3টা ইলেকট্রন আছে, ঠিক আছে। এখন একটা পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে আমি ধরো এই যে কোনো একটা দিয়ে, এখানে যেমন বোরন দিয়ে দেখানো হয়েছে, যে অন্যটা দিয়ে দেখালেও কোনো সমস্যা ছিল না, এই বোরনকে দিয়ে হচ্ছে ডোপ করছি, ঠিক আছে। এখন বোরনকে দিয়ে ডোপ করলে বলতো কি হবে? বোরনের আউটার মোস্ট শেলে 3টা ইলেকট্রন আছে, তাহলে এই 3টা ইলেকট্রন কি করতে চাবে? স্টেবিলিটির জন্য তার নেইবারিং যে সিলিকন অ্যাটম গুলো আছে, এই যে সিলিকন অ্যাটম, সিলিকন অ্যাটম, সিলিকন অ্যাটম, সিলিকন অ্যাটম, এদের আমরা জানি কি সিলিকনের আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? 4টা। তাহলে কি করতে চাবে? এদের সাথে হচ্ছে বন্ড ফর্ম করতে চাবে, তাই না? তার মানে এই দেখো, এই একটা বন্ড গঠিত হলে, এই দুইটা সেকেন্ড বন্ড গঠিত হলে, এই যে হচ্ছে থার্ড বন্ড গঠিত হলো। এখন এইখানে কি হবে? এখানে কি কোনো ইলেকট্রন আছে? এখানে কি কোনো ইলেকট্রন আছে? শেয়ার করতে পারে। এখানে কি কোনো ইলেকট্রন আছে সেটা বলো। আমার কি বোরনের আউটার মোস্ট শেলে 3টা ইলেকট্রন আছে, তাই না? বোরনের ইলেকট্রন নেই। বোরনের এখানে কি এই চতুর্থ ইলেকট্রনটা কিন্তু নাই শেয়ার করার জন্য, তাই না? কারণ আমরা দেখেছি কি তার আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? 3টা। সো সে 3টা ইলেকট্রন দিয়ে কি করলো? 3টা হচ্ছে পেয়ার গঠিত করলো, বন্ড গঠিত করলো। আর এই জায়গাটা কি ফাঁকা, তাই না? সো আমরা কি বলতে পারি যে প্রত্যেকটা বোরন অ্যাটম তাহলে কি করতেছে? একটা হোল ডোনেট করতেছে না এই স্ট্রাকচারটাকে, ভয়েড বা একটা ফাঁকা স্থান। সো এইটা কি? এটা আমার অ্যাকচুয়ালি কি আমার একটা হোল গঠিত হচ্ছে, ঠিক আছে। সো এই যে ডিফিউজ ইম্পিউরিটিস উইথ 3 ভ্যালেন্স ইলেকট্রনস আর কল্ড কি অ্যাকসেপ্টর অ্যাটম। তার মানে এদেরকে কি বলা হচ্ছে? আগেরবার আমরা দেখেছিলাম কি সে যেহেতু ইলেকট্রনটা ডোনেট করতো, তাহলে সে কি এজন্য তাদেরকে আমরা বলেছিলাম কি ডোনার অ্যাটম। এবার সে কি করতে পারে? এই জায়গাটা কোনো কারণে যদি হোলটা চলে যায় কোথাও, তাহলে সে কি করতে পারে? খুব সহজেই ইলেকট্রনটাকে সে কি করতে পারে? একসেপ্ট করতে পারে। এই জন্য এদেরকে কি বলা হয়? একসেপ্টর। তোমরা তো জানো যে চার্জ ক্যারিয়ার হচ্ছে মুভি, সেটা তো জানো নাকি সেটা জানো না? সেটা কি জানো? সেটা জানো না? ইলেকট্রন কি এক জায়গায় বসে থাকে নাকি দৌড়াদৌড়ি করে? কি মনে হয়? ম্যাম দৌড়াদৌড়ি করে। দৌড়াদৌড়ি করে। চার্জ ক্যারিয়ার মানে সে কি একটা মোবাইল এলিমেন্টস, ঠিক আছে। তারা কি করতে পারে? সে এক জায়গায় বসে থাকার মানুষ না,
ঠিক আছে, সে হচ্ছে ঘুরে বেড়াবে পুরো স্ট্রাকচারটার মধ্যে। যখনই সে ফ্রি হয়ে যাবে, ফ্রি ইলেকট্রন হয়ে যাবে, তখন সে ঘুরে বেড়াবে। আচ্ছা এখন বলো তো, এই যে বোরন আয়ন গুলো কি ঘুরে বেড়াবে নাকি সে হচ্ছে ল্যাটিস স্ট্রাকচারটার সাথে আটকায় থাকবে, কি মনে হচ্ছে? ম্যাম ঘুরে বেড়াবে। আয়নও ঘুরে বেড়াবে? ঘুরে বেড়ালে কেন তারা তাহলে হচ্ছে কারেন্ট কন্ডাকশন করতেছে না? এটা তো বাবা একটা ল্যাটিসের স্ট্রাকচারের অংশ, ঠিক আছে? এইটা হচ্ছে ঘুরে বেড়াবে না, আয়ন গুলো ঘুরে বেড়াবে না। একসেপ্টার আয়ন বা ডোনার আয়ন কিন্তু ইমোবাইল, তারা কিন্তু নড়াচড়া করতে পারে না, তারা ওই ল্যাটিসটাতে হচ্ছে ফিক্সড, ঠিক আছে? ঘুরে বেড়ায় কারা? চার্জ ক্যারিয়াররা। এই জন্যই দেখো ক্যারিয়ার বলা হচ্ছে ওদেরকে। ক্যারিয়ার মানে সে কি করে? ক্যারি করে ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, এই যে হোলটা যখন ক্রিয়েট হলো, সে তো এক জায়গায় বসে থাকার সে কি মানুষ না। সে যখনই হচ্ছে সরে যাবে তখন কি কি করতে পারবে? এই ইলেকট্রন সে এখানে একসেপ্ট করতে পারবে। এই জন্য এদেরকে কি বলা হচ্ছে? একসেপ্টর অ্যাটম, ঠিক আছে? আর যখনই এই হোলটা সে কি করবে? আগের মতো প্যারেন্ট অ্যাটমটাকে, বোরনকে লিভ করে সরে যাবে, তখন কি করবে? এখন বোরনটা বলো তো নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে? নেগেটিভ হবে। নেগেটিভ হবে। তখন তার মানে সে একটা নেগেটিভ চার্জ হচ্ছে অ্যাকোয়ার করবে। বুঝে গেছে? তাহলে এখন সে আবার আগের প্রশ্ন দেখি এবার কে কে পারে। তো বলো তো এখানে হচ্ছে তোমার হোল বেশি হচ্ছে নাকি ইলেকট্রন বেশি হচ্ছে? মিস হোল বেশি হবে। হোল বেশি হবে, বাট ইলেকট্রনটা কিভাবে থাকতেছো? আমি তো দেখতেছি যে এখানে তোমার শুধু হোলটাই চলে যাচ্ছে, ইলেকট্রনটা কোথা থেকে আসলো বলো তো? এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে শুধু এই যে ফাঁকা স্থান হচ্ছে, ফাঁকা স্থানের যখন হোলটা যখন তার প্যারেন্ট অ্যাটমকে লিভ করতেছে, তখন তো আমি হোলই পাচ্ছি এই স্ট্রাকচারে। তাহলে এই স্ট্রাকচারের মধ্যে ইলেকট্রন কোথা থেকে আসতেছে? এটা তো বলতে পারার উচিত। আর একটা সেকশন তো পারলো, বলো তো কি হবে, কখন পাবে, কোথা থেকে আসতেছে ইলেকট্রন গুলো? আরে পারবা তো, ট্রাই করো, ম্যাম পারবা। ইলেকট্রন গুলো তো মুভ করে, ইলেকট্রন গুলো মুভ করে, তারপরে আস্তে আস্তে একটা করে হোল খালি হয়। কি যে কোভ্যালেন্ট বন্ড। এটা কে বললো? কোভ্যালেন্ট বন্ডের কথা কে বলছে? শান্ত জি নাকি? ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়াল কারণ। কারণ কি, প্রথমেই কি এখানে কি তোমাদের একটা কি ভুল ধারণা, তোমরা কি এটা মনে করতেছো যে ইলেকট্রনটা সরে গেলেই কি ওখানে একটা হোল তৈরি হবে? এটা কি তোমাদের মনে হচ্ছে নাকি বলো তো? এখন তো আমার সন্দেহ লাগতেছে। না ম্যাম। এটা কি মনে হচ্ছে তোমাদের যে ইলেকট্রনটা যেখানে সরে যাবে সেখানে সেখানে একটা হোল তৈরি হবে? এরকম কি কারোর মনে হচ্ছে নাকি? মনে যদি থাকেও এটাকে একদম দূরে সরায় ফেলো, ঠিক আছে? এটা কিন্তু মনে হইতেছে ম্যাম। এটা কিন্তু একটা ভুল ধারণা। তখনই হোল তৈরি হবে কি হবে? যখন আমার একটা বন্ড ভাঙবে। এই কথাটা কিন্তু আমি অনেক এমফাসিস দিয়ে বলতেছি। এই যে এখানে তোমার ইন্ট্রিনসিকের ক্ষেত্রে যে ইলেকট্রনটা যখন তোমার এই কোভ্যালেন্ট বন্ডটা ভাঙলো, ভেঙে যখন সে মুক্ত হলো, তখন যে ফাঁকা স্থানটা তৈরি হলো সেটাকেই কিন্তু আমরা হোল বলি, ঠিক আছে? বাট এই যে আমরা যখন এন টাইপের ক্ষেত্রে দেখলাম যে এখানে ইলেকট্রনটা ডোনেট করতেছে, সো এইটা যখন সরে যাবে এখানে কিন্তু কোনো হোল তৈরি হবে না, কারণ কোনো কি বন্ড ভাঙছে? বন্ড তো ভাঙে না, সে তো ইলেকট্রনটাকে ডোনেট করে দিচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় এই জিনিসটাকে একদম হচ্ছে কি এই প্যাচটাকে দূর করো। এটা তো একদম ছোটবেলার মতো প্যাচ লাগাচ্ছ তোমরা, এটা কিন্তু একদম ভুল কনসেপ্ট। আমি দেখেছি অনেকে এইচএসসি তে এই কনসেপ্ট নিয়ে হচ্ছে গিয়ে পড়াশোনা করে, এটা কিন্তু একদম ভুল কনসেপ্ট যে একটা ইলেকট্রন সরে গেলেই মনে হয় ওখানে হোল তৈরি হয়, তা না। যখন তোমার বন্ডটা ভাঙবে, কোভ্যালেন্ট বন্ডটা ভাঙবে, তখনই শুধুমাত্র আমার ইলেকট্রন হোল কি হবে? পেয়ার জেনারেট হবে। বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাম পি টাইপে কি কোভ্যালেন্ট বন্ড কি ভাঙে? তো ভাঙবে না। তুমি এখানে যদি এখন টেম্পারেচার বাড়াও, তাহলে এটা কি সিলিকনের সাথে সিলিকন এখানে বন্ড করে রাখছে না? টেম্পারেচার বাড়ালে তোমার কি এখানে বন্ডটা ভেঙে যাবে না এক সময়? সে এনাফ থার্মাল এনার্জি গেইন করবে, গেইন করে এই বন্ডটাকে ভেঙে ফেলবে। বুঝতে কিন্তু ম্যাম পারছো? তাহলে এন টাইপের ক্ষেত্রে যখন টেম্পারেচার যখন দিব তখন কি হবে? ভাঙবে, একদম ভাঙছে তো। এখানে না হলে আমার মাইনরিটি ক্যারিয়ার হিসেবে হোল কিভাবে আসলো? শুধু তো ইলেকট্রনই থাকতো, ফ্রি ইলেকট্রন, হোল তো কিছু থাকতোই না। জি ম্যাম বুঝতে পারছি। তাহলে তুমি আমাকে বলো যে এখানে যে হোলগুলো আমি স্ট্রাকচারটার মধ্যে দেখালাম এগুলো কোথা থেকে আসছে? এই ইলেকট্রনটা সরে যেয়ে তো আর হোল তৈরি করে না, এই কথাটাই তো আমি অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি, তাই না? এটা কি করছে? সে ডোনেট করছে, সে ছেড়ে দিচ্ছে।
ঠিক আছে, তুমি যদি একটা বাসের কথা চিন্তা করো, নর্মাল আমাদের দেশের বাস না, ভালো বাস সার্ভিস, তার হচ্ছে 8 জন প্যাসেঞ্জার নিলে সে হচ্ছে পুরা বাসটা ভর্তি হয়, সে হচ্ছে যাইতে পারে। ঠিক আছে, কিন্তু তার ওখানে 9 জন প্যাসেঞ্জার চলে আসছে, সে কি করবে, একজন প্যাসেঞ্জারকে নামাই দিবে যে ভাই আমার 8 জন ফুল হয়েছে, আমি এখন যাই। ঠিক আছে, আমি হচ্ছে স্টার্ট করি। সে খুব সহজেই কি করতেছে, এই ইলেকট্রনটাকে ডোনেট করে দিচ্ছে। বুঝতে পারছো? আর এই কোভ্যালেন্ট বন্ড যখন ভাঙতেছে, তারা কি তোমার আউটার মোস্ট শেলটা কি পুরো ফিল আছে, ওদেরকে ধাক্কায় বাড়ি দিয়ে ওই যে সবাই সিটে বসে আছে কাকে ফেলবে, এটার জন্য ওদেরকে বাইরে থেকে মারধর করে তারপরে মানুষকে বাস থেকে নামাইতে হচ্ছে। বুঝতে পারছো? যখন কোভ্যালেন্ট বন্ডটা ভাঙবে তখনই শুধুমাত্র আমার ইলেকট্রন হোল পেয়ারটা জেনারেট হবে। তো এই ক্ষেত্রে দেখো পি টাইপের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আমার হোল হচ্ছে মাইনরিটি হোল হচ্ছে আমার মেজরিটি ক্যারিয়ার, আর ইলেকট্রন হচ্ছে আমার মাইনরিটি ক্যারিয়ার। আর যেহেতু সে একসেপ্ট করতেছে, তার মানে আমরা দেখলাম কি যখন এই হোলটা প্যারেন্ট অ্যাটমকে লিভ করতেছে তখন সে কি করবে, একটা নেগেটিভ চার্জ হচ্ছে অ্যাকোয়ার করবে। এই যে এগুলো হচ্ছে আমার একসেপ্টর আয়ন, এবং সব সময় মনে রাখবা আয়ন কিন্তু হচ্ছে ইমোবাইল, বাট এই যে ক্যারিয়ার্স এগুলো হচ্ছে কি আমাদের মোবাইল। বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এখন বাজে কয়টা, 11:42, ঠিক ঠিক হচ্ছে 2 মিনিটের একটা ব্রেক, এরপরে হচ্ছে আমরা আরেকটা নতুন টপিক শুরু করবো আজকে। ম্যাম একটু 5 মিনিটের দেন না ম্যাম। 5 মিনিটের দিলে এটা শেষ করতে পারবো না। পিএন জাংশনটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আগে আগে ক্লাসটা ছেড়ে দিব। ঠিক আছে, আমি এই যে তোমাদের আরেকটা সেকশনে এই পর্যন্ত পড়িয়েছি, তো সো আমি চাচ্ছি যে এই পর্যন্ত তোমাদেরকে পড়াতে আজকে, এই জন্য 2 মিনিট দিলাম। আর যদি আগে ক্লাস শেষ হয়ে যায়, আজকে এতটুকুন পড়ানোর পর আর পড়াবো না, তাহলে তোমাদের আগেই ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা।
আছো তোমরা? আচ্ছা শুরু করি। হ্যাঁ, দেখো পিএন জাংশন ডায়োড। সো এই ডায়োডটা কিন্তু আমরা হচ্ছে অনেক দিন ধরে পড়বো, ঠিক আছে? আমাদের প্রথম 2টা উইক যাবে হচ্ছে এই ডায়োড পড়তে পড়তে। সো এই ডায়োডের কিন্তু আজকে আমি ওয়ার্কিং প্রিন্সিপালটার একটা অংশ শেষ করব। তো এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, হ্যাঁ? সামনে না হলে কিন্তু আমরা যখন ম্যাথ করব বা হচ্ছে আমরা বিভিন্ন ওয়েভ শেপ ড্র করব তখন কিন্তু সেটা বোঝা যাবে না। আর এই ডায়োডের যে ওয়ার্কিং প্রিন্সিপালটা, এই যে রিদওয়ান, তুমি তোমার মাইক্রোফোনটা অফ করো। রিদওয়ান মাইক্রোফোন অফ করো। আর হচ্ছে গিয়ে তোমার প্রথমে হচ্ছে তোমরা যদি কথা না বলো তাহলে মাইক্রোফোনটা অফ করে রাখবা, ঠিক আছে? তো দেখো এই ডায়োডের মোট কথা হচ্ছে এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা যদি বুঝো তাহলে তোমাদের জন্য সামনের জিনিসগুলো বোঝা ইজি হবে। আচ্ছা এখন আসো পিএন জাংশন ডায়োড। তো আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম? দেখো পি টাইপ ম্যাটেরিয়াল দেখেছিলাম না, আবার আমরা দেখলাম এন টাইপ ম্যাটেরিয়াল। সো একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে যখন জয়েন করা হয়, জয়েন করলে তারা কি করে? একটা পিএন জাংশন ডায়োড হচ্ছে ফর্ম করে, ঠিক আছে? এই যে দেখো পি টাইপ সিলিকন, এন টাইপ সিলিকন, এই যে পি টাইপের যে অংশ সেটাকে আমরা অ্যানোড বলছি আর এটাকে আমরা বলছি হচ্ছে ক্যাথোড। এখন এই ডায়োডটার যদি সিম্বল বলা হয়, এটা হচ্ছে আমার ডায়োডটার সিম্বল। কিরকম সিম্বল? দেখো এই যেরকম একটা তীর চিহ্নের মতো, তারপরে কি এখানে একটা দাগ আছে এবং তারপরে কি পাশে এটা। সো জাংশন, ঠিক আছে? এই দাগটা দ্বারা বোঝায় হচ্ছে জাংশন। দেখো আমরা কি বলছি? পি এন জাংশন ডায়োড। এই যে তোমার পি টাইপ সিলিকনের সাথে এন টাইপ সিলিকনের যে কানেক্টিং পয়েন্ট বা জাংশন, সেটাকে এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এই দাগটা দ্বারা আসলে বোঝাচ্ছে জাংশন। সো এই অংশটাকে আমরা কি বলতে পারি? পি টাইপ। আর এই যে এটা জাংশন, তারপরে এই পাশটা হচ্ছে আমাদের এন টাইপ। এখন তোমরা যখন ল্যাবে এক্সপেরিমেন্টটা করবা বা যদি দেখো কেউ, তাহলে দেখবা যে ডায়োডটা আসলে যেটা আমাদের বাজারে পাওয়া যায় কিনতে, সেটা হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে? একটা সিলিন্ড্রিক্যাল শেপের, এই যেটা সিলিন্ডারের মতো। তো এই যে কালো যে অংশটা, সেটাকে আমরা কি বলছি বলতো? পি টাইপ, এন টাইপ, ঠিক আছে? আর এইটা দ্বারা আমরা ক্যাথোডটাকে ডিনোট করছি। আচ্ছা এরপরে আসো হচ্ছে বায়াস। বায়াস কথাটার সাথে পরিচিত? বায়াস কথাটা কি কেউ শুনেছো আগে? জি ম্যাম। বলতো বায়াস দ্বারা কি বোঝায়? কোনো কিছুকে আমরা বায়াস বলতে এমনি জেনারেলি কি বুঝি? প্রভাব করা না? যে তোমাকে আমি হচ্ছে বায়াস, হ্যাঁ হ্যাঁ, inclined towards someone. হ্যাঁ ইনক্লাইন টুয়ার্ডস সামওয়ান। তার মানে কি আমি হচ্ছে তোমাকে প্রভাব করতেছি, প্রভাব বিস্তার এটা করতেছি, কি তাই না? বর্তমান রাজনীতিতে হচ্ছে, আওয়ামী লীগে। আচ্ছা ঠিক আছে, আমরা এই ধরনের আলোচনায় না যাই। সো হচ্ছে বায়াস করা মানে কি? কাউকে হচ্ছে প্রভাব করা, ঠিক আছে? সো এই ক্ষেত্রেও কাইন্ড অফ মিনিংটা সেম। এখানে আমরা কি করব? এক্সটার্নাল একটা সোর্স অ্যাপ্লাই করব ইন দা ফর্ম অফ কি? ভোল্টেজ। ভোল্টেজটা অ্যাপ্লাই করে আমাদের ডিজায়ার্ড বা এক্সট্রাক্ট রেসপন্স, আমরা একটা ডিজায়ার্ড রেসপন্স তাদের থেকে বের করতে চাই, ঠিক আছে? যে আমি এমন ভাবে সোর্স অ্যাপ্লাই করব, এক্সটার্নাল সোর্স, যাতে আমি যে উদ্দেশ্যটা চাই সেই উদ্দেশ্যটা যাতে কি হয়? সম্পন্ন হয়। তো এর উপর ভিত্তি করে আমরা বায়াস কি করতে পারি? 3 ধরনের বায়াস কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে নো অ্যাপ্লাইড বায়াস, একটা কি রিভার্স বায়াস, আর একটা কি ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? তো এখন আমরা একটা একটা করে এই তিনটাই ডিটেলসে দেখব। তো দেখো এতক্ষণ যা আমি বলেছিলাম পিএ টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়াল, ওইটার কনসেপ্টটা কিন্তু এখন এখানে পুরাটাই কাজে লাগবে। তো প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে নো বায়াস কন্ডিশন। তার মানে কি? তাদেরকে আমি কোনো বায়াস দিচ্ছি না, মানে আমি আউটার কোনো সোর্স অ্যাপ্লাই করছি না। তো এই যেটা হচ্ছে ধরো আমার ডায়োড, দেখো আমি কোনো আউটার সোর্স অ্যাপ্লাই করছি না, ভিডি ইকুয়ালস টু কি আমার 0। এটা হচ্ছে নো বায়াস কন্ডিশন। কিন্তু এই নো বায়াস কন্ডিশন অবস্থায়ও কি হবে? এই ডায়োডটার ভেতরে কিছু ঘটনা ঘটবে, ঠিক আছে? সেই ঘটনাগুলো এখন আমরা পর্যায়ক্রমে দেখব। তো প্রথমে কি বলেছি? এই যে পিএন জাংশন ডায়োডটা তৈরি হলো, এক পাশে কি আছে? পি টাইপ সেমিকন্ডাক্টর, আর এক পাশে কি আছে? এন টাইপ সেমিকন্ডাক্টর আছে। জাস্ট আমরা 1-2 মিনিট আগে মনে হয় পড়লাম, তাই না? বলতো পি টাইপ সেমিকন্ডাক্টরে কে মেজরিটি ক্যারিয়ার? কে বলতে পারবা? পি টাইপের হোল। হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, আর ইলেকট্রন কি আমার? মাইনরিটি ক্যারিয়ার। এর এখানে কোন টাইপের আয়ন থাকে? পি টাইপের নেগেটিভ। আয়নটার নাম কি বলতে পারবা?
ডোনার আয়ন P তে থাকে নাকি negative- অ্যাকসেপ্টর? acceptor অ্যাকসেপ্টর আয়ন থাকে, এই তো বুঝতে পেরেছো। তাহলে এই পাশে হচ্ছে আমার পি টাইপ ম্যাটেরিয়াল। তাহলে এটা কিছু যদি দেখো, এগুলো কি, যেগুলো এই গোল গোল তোমার সার্কেলের মতো যে অংশগুলো, এগুলো হচ্ছে আমার হোল, তাই না? দেখো হোল বেশি আছে। তারপরে এগুলো কি আমার অ্যাকসেপ্টর আয়ন, ঠিক আছে। আর এই যে আমরা কি জানি, আমার শুধুমাত্র কোভ্যালেন্ট বন্ড ভাঙার ফলে কি হয়, ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয়। সো এর ফলে দেখো এখানে কি মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কি আছে, তোমার খুব অল্প সংখ্যক ইলেকট্রন আছে, তাই তো? সো আবার যদি তুমি এখন এন টাইপ ম্যাটেরিয়ালটাতে দেখো, এন টাইপ ম্যাটেরিয়ালে কি কি আছে বলো তো, কি কি থাকার কথা? এন টাইপ ম্যাটেরিয়ালে কে বেশি থাকবে, মেজরিটি ক্যারিয়ার কে? ইলেকট্রন। ইলেকট্রন। তার মানে এই যে দেখো, এই মাইনাস গুলো দ্বারা আমি কি বুঝাচ্ছি, ইলেকট্রন, ঠিক আছে। এই যে জন্য ইলেকট্রন হচ্ছে আমার মেজরিটি ক্যারিয়ার, ইলেকট্রন এখানে বেশি আছে। তারপর মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কে থাকবে? হোল। হোল, তাই না? এই যে দেখো মাত্র হচ্ছে অল্প দুইটা হোল আছে এখানে, জাস্ট হচ্ছে এমনি দেখানো হয়েছে, আসলে তো এটা অনেক অসংখ্য থাকে। আচ্ছা, এরপরে দেখো এইগুলো কি, পজিটিভ সার্কেল করা অংশগুলো কি বলতো, কি হবে এগুলো? ম্যাম ডোনার ইলেকট্রন ডোনার আয়ন। ডোনার ইলেকট্রন না বাবা, ডোনার আয়ন, ঠিক আছে। ডোনার আয়ন, ডোনার আয়ন, এগুলো হচ্ছে ডোনার আয়ন। তাহলে দেখো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে পি টাইপ সেমিকন্ডাক্টরে তার মানে কি আছে, হোল বেশি আছে, হোলের কনসেন্ট্রেশন তাহলে বেশি, আর কিছু ইলেকট্রন প্রেজেন্ট আছে কিসের জন্য, এই যে থার্মাল এফেক্ট আর লাইটের জন্য, তাই না? আমরা তো সেটাই জানি যে থার্মাল এফেক্টের জন্য বা লাইট যখন তুমি এর মধ্যে দিবা, তখন কয়েকটা কোভ্যালেন্ট বন্ড ভেঙে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে, এবং সেখান থেকে আমার কি, এই যে অল্প কয়েকটা ইলেকট্রন আসছে। সো একইভাবে আমরা এন টাইপের ক্ষেত্রেও বলতে পারি যে এন টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন হচ্ছে আমার মেজরিটি ক্যারিয়ার, হোল হচ্ছে আমার মাইনরিটি ক্যারিয়ার। তাহলে এখন দেখো, তোমরা কি ডিফিউশন জানো? ডিফিউশনের ক্ষেত্রে কি হয়, ডিফিউশনের ক্ষেত্রে আমাদের কি হয়, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ফ্লো করে না? তাহলে এই পাশে যদি লক্ষ্য করো, এন সাইডে কার ঘনত্ব বেশি, ইলেকট্রনের, আর তোমার পি সাইডের ইলেকট্রনের ঘনত্ব কি কম না? তাহলে কি হবে, ইলেকট্রন গুলো যখন তুমি এই যে জয়েন করেছো বা কানেক্ট করেছো, তখন ইলেকট্রন গুলো ডিফিউজ হয়ে এন থেকে পি এর দিকে আসতে যাবে, ঠিক আছে। একইভাবে আমরা কি দেখেছিলাম যে পি সাইডে কার ঘনত্ব বেশি, হোলের, আর এন সাইডে হোলের ঘনত্ব কি কম। তাহলে হোল গুলো কি করবে, ডিফিউজ করে পি সাইড থেকে এন সাইডের দিকে আসবে। বুঝা গেছে? রেসপন্স করতে হবে, নাহলে ম্যাম একটু আরেকবার। আমি বলেছি তোমরা কি ডিফিউশন জানো, ডিফিউশন পড়েছো না সবাই? ডিফিউশন মানে কি, জি ম্যাম ব্যাপন। ব্যাপন, আচ্ছা ব্যাপন হচ্ছে হায়ার থেকে লোয়ার কনসেন্ট্রেশনে আসতে চায়, তাই তো? তার মানে আমি কি বললাম, আমার এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রনের কনসেন্ট্রেশন কি অনেক বেশি না, আর পি সাইডে কি ইলেকট্রনের কনসেন্ট্রেশন অনেক কম না? এতটুকু তো বুঝতে পারতেছো নাকি? জি ম্যাম। তাহলে তোমার এখানে কি, সেটা কি ব্যাপন বা ডিফিউশন হবে না? সে কি করবে, ইলেকট্রন গুলোর ঘনত্ব যেহেতু এন সাইডে অনেক বেশি এবং পি সাইডে যেহেতু কম, তাহলে কি হবে, ইলেকট্রন গুলো ডিফিউশন করে এন সাইড থেকে পি সাইডের দিকে আসবে, ঠিক আছে। একইভাবে কি হবে, হোল গুলো ডিফিউশন করে পি সাইড থেকে এন সাইডের দিকে যাবে। বোঝা গেছে? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা জানি কি ইলেকট্রন এবং হোল এগুলো কি চার্জ ক্যারিয়ার না? তাই তো আমরা জানি। তাহলে আমরা জানি কি চার্জ ক্যারিয়ারের মুভমেন্টটি কি, কারেন্ট I is equal to কি কিউ বাই টি, তাই না? চার্জ ক্যারিয়ারের মুভমেন্ট হচ্ছে গিয়ে কারেন্ট। তার মানে এই ডিফিউশনের ফলে যে এই যে চার্জ ক্যারিয়ার গুলো যে মুভ করতেছে, সেটাকে আর কি আমরা ডিফিউশন কারেন্ট বলতে পারি না? পারি? জি ম্যাম। ঠিক আছে, তাহলে এতটুকুন ক্লিয়ার। এখন দেখো, এই যে আমি বললাম কি হবে, ডিফিউশন পদ্ধতিতে ইলেকট্রন গুলো যখন এখানে সরে আসবে, চলে আসবে, তখন সে পিছনে কাকে রেখে আসবে, কাকে রেখে আসতেছে? ম্যাম বুঝিনি কোশ্চেনটা আরেকবার। আমরা কিছুক্ষণ আগে কি দেখেছিলাম বলতো, এই যে আমার ধরো এন টাইপের একটা ম্যাটেরিয়াল, তাই না, আর একটা পি টাইপের ম্যাটেরিয়াল। এখানে পি টাইপ, তার মানে কি এখানে তোমার নেগেটিভ আয়ন আছে, তার সাথে কি আমার হোল আছে, ঠিক আছে। এই যে নেগেটিভ আয়ন আছে,
তার সাথে হচ্ছে হোল আছে, আর এখানে কয়েকটা হচ্ছে ইলেকট্রন আছে, তাই তো? আবার এই পাশে যদি চিন্তা করো, এই পাশে কি আছে আমার, ডোনার আয়ন আছে, আর কি আছে, ইলেকট্রন আছে, আবার ডোনার আয়ন আছে আর হচ্ছে ইলেকট্রন আছে, ডোনার আয়ন আছে আর হচ্ছে ইলেকট্রন আছে, আর কয়েকটা হোল আছে। এখন আমি কি বললাম যে তোমার ডিফিউশন পদ্ধতিতে যেহেতু এই পাশে ইলেকট্রনের ঘনত্ব বেশি, এটা হচ্ছে পি সাইড, এটা এন সাইড, এন সাইডে যেহেতু ইলেকট্রনের ঘনত্ব বেশি, এই ইলেকট্রন গুলো কি করবে, তোমার ডিফিউশন পদ্ধতিতে তোমার এন থেকে পি এর দিকে চলে আসবে, তাই না? আর হোল গুলো যেহেতু এদিকে পি সাইডে হচ্ছে ঘনত্ব বেশি, এন সাইডে ঘনত্ব কম, তাহলে তোমার হোল গুলো কি করবে, ডিফিউশনের মাধ্যমে পি সাইড থেকে এন সাইডের দিকে আসবে। তাহলে এই যে ধরো এই ইলেকট্রনটা তোমার এখান থেকে এই পাশে চলে আসছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, দাঁড়া আমি এটাকে মুছি, এখন ইরেজ করি, একটু বেশি ছোট হয়ে গেছে আকারটা। আচ্ছা, এই ইলেকট্রনটা এখন চলে গেল, তাই না? এন সাইড থেকে পি সাইডে চলে গেল, তাহলে সে কাকে রেখে আসছে, পি সাইড, এন সাইডে হোল। হোল, তাই? এই পজিটিভ গুলো কি জিনিস বাবা, পজিটিভ আয়ন ফেলে আসছে ম্যাম। পজিটিভ আয়ন ফেলে আসছে না? আর এই হোলটা যখন তোমার তোমার এই পি সাইড থেকে এন সাইডে চলে আসলো, তখন সে কাকে রেখে আসতেছে, নেগেটিভ আয়ন, নেগেটিভ আয়ন বা এক্সেপ্টর আয়নকে রেখে আসতেছে না? এই জিনিসটা জি বুঝতে পারতেছো? জি ম্যাম। এই যে দেখো, এই কথাটা এখানে বলছে যে ডিপার্চার অফ ইলেকট্রনস ফ্রম এন সাইড লিভ পজিটিভ ডোনার আয়নস বিহাইন্ড। তাই আমরা দেখলাম না যে যখন তোমার এই ইলেকট্রনটা চলে যাবে এখানে, তখন সে কাকে রেখে যাবে, সে তোমার ডোনার আয়নটাকেই তো রেখে যাবে, তাই না? আর এই অপর দিকে কি হবে, যখন এই হোলটা পি সাইড থেকে এন সাইডে চলে আসবে, তখন সে কাকে রেখে আসবে, এক্সেপ্টর আয়নকে রেখে আসবে। আমরা তো সেটাই দেখলাম, এই হোলটা যখন এদিকে যাচ্ছে তখন কি করতেছে, সে হচ্ছে পিছনে এক্সেপ্টর আয়নকে রেখে আসতেছে, ঠিক আছে? এতটুকুন গেল। এখন রেখে আসলেই তো হবে না, সে কি করবে সেটা এখন আমরা দেখি। তো তোমার যখন এই তোমার ইলেকট্রনটা ডিফিউজ হয়ে পি সাইডে আসলো, তখন সে কি করবে, এই পাশে যখন সে হোল পাবে, তখন সে কি করবে, তাদের সাথে রিকম্বাইন করবে। তো এই ইলেকট্রনটা যখন তোমার ডিফিউজ হয়ে এদিকে আসলো, ভালো কথা, এবং এসে সে কি করবে, এই যে হোলটা পাবে না, এই হোলটার সাথে হচ্ছে রিকম্বাইন করবে। আর যদি রিকম্বাইন করে, তার মানে কি, হোল এলিমিনেট হয়ে যাচ্ছে না? বুঝতে পারতেছো? ম্যাম বুঝিনি এটা। তোমার যখন তোমার আমি কি বললাম, ডিফিউশনের কারণে ইলেকট্রন গুলো কি করতেছে, এন সাইড থেকে পি সাইডে আসতেছে, তাই তো? এখন এসে কি করবে, সে এই ইলেকট্রনটা ধরো এদিকে আসতেছে, সো এসে সেই তোমার এই হোলের সাথে রিকম্বাইন হয়ে যাবে, ঠিক আছে? রিকম্বাইন হয়ে এলিমিনেট করে দিবে একে। কারণ আমরা সেটা জানি না, আমরা জানি কি সবসময় কি পজিটিভ আয়ন নেগেটিভ, পজিটিভ চার্জ ক্যারিয়ার নেগেটিভ চার্জ ক্যারিয়ার, বা পজিটিভ নেগেটিভ কে কি করতে চায়, নিউট্রাল পজিশনে আসার জন্য কি করতে চায়, রিকম্বাইন করতে চায়, তাই না? তো সে যখন ডিফিউশনের মাধ্যমে এখানে আসলো, এসে সে কি করবে, এই যে হোলটাকে আছে সেটার সাথে রিকম্বাইন হয়ে যাবে। বুঝা গেছে? তো এই যে জাংশনের আশেপাশে কি হবে, শুধুমাত্র দেখবা যে এন সাইডে অনেকগুলো কি হয়েছে, পজিটিভ আয়ন তৈরি হয়েছে, আর পি সাইডের দিকে অনেকগুলো কি নেগেটিভ আয়ন তৈরি হবে না? সেটা কি বুঝতে পারতেছো? জি ম্যাম। এতটুকুন কি বুঝতে পারছো? আমি কি আরেকবার এঁকে দেখাবো নাকি বুঝতে পারছো? আচ্ছা, ম্যাম, আমি বুঝতে আরেকবার পারছি। এঁকে দেখাই। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু একদম কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এই যেটা হচ্ছে আমার জাংশন, সো এখানে কি আছে আমার, এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইড। পি সাইডে আমরা কি জানি, পজিটিভ আয়ন থাকে আর হচ্ছে তোমার ইলেকট্রন থাকতেছে, তাই না? ইলেকট্রন থাকতেছে মেজরিটি ক্যারিয়ার হিসেবে, আর হোল থাকতেছে, আর এই পাশেও আছে, আমি আঁকলাম না, ঠিক আছে? আর এদিকে কি আছে আমার, এক্সেপ্টর আয়ন আছে আর হোল আছে, এক্সেপ্টর আয়ন আছে আর হোল আছে, এক্সেপ্টর আয়ন আছে আর হচ্ছে হোল আছে, আর ইলেকট্রনও আছে। এখন কি হচ্ছে, এই পাশের যেহেতু ঘনত্ব কি, ইলেকট্রনের ঘনত্ব এই পাশে বেশি, এই পাশে হচ্ছে কম, তাহলে ইলেকট্রন গুলো ডিফিউজ হয়ে এন সাইড থেকে পি সাইডে আসবে, এবং পি সাইডে যখন আসবে, এই যে এই ইলেকট্রনটা ধরো হচ্ছে কি তোমার এই পাশে চলে আসলো, এসে সে কি করতেছে, এই যে পি সাইডে যখন সে আসলো, এসে সে এই হোলটার সাথে রিকম্বাইন হবে, তাই না? রিকম্বাইন হয়ে যাচ্ছে, রিকম্বাইন হয়ে কি করতেছে, সে তাকে এলিমিনেট করে দিচ্ছে, তাই না? তার মানে কি হচ্ছে, এই যে ইলেকট্রনটা সে এখানে এসে এই হোলটাকেও সরায় ফেললো, রিকম্বাইন করে ফেললো, ঠিক আছে? একইভাবে মনে করো যে এই ইলেকট্রনটা আসলো, এসে এই হোলটার সাথে রিকম্বাইন করলো। আচ্ছা, আবার এই ইলেকট্রনটা এসে কার সাথে রিকম্বাইন করলো,
এই যে এই হোলটার সাথে হচ্ছে রিকম্বাইন করলো। তাহলে এখন যদি তুমি অবজার্ভ করো, তুমি কি দেখতে পাচ্ছ? এই এক সাইডে কি, এন সাইডে এই যে জাংশনের কাছাকাছি অংশে এন সাইডে কি আমার অনেকগুলো পজিটিভ আয়ন তৈরি হয়েছে না? আর তোমার পি সাইডের দিকে কি হয়েছে, অনেকগুলো নেগেটিভ আয়ন তৈরি হয়েছে। এতটুকুন কি বোঝা গিয়েছে? জি ম্যাম। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলো তো এই আয়নগুলো কি মোবাইল নাকি ইমোবাইল? কিছুক্ষণ আগেই কিন্তু আমি বলেছিলাম ম্যাম ইমোবাইলে তো হবে। ইমোবাইল, তাই না? কারণ এরা কি ল্যাটিসটার অংশ, কিন্তু আমার চার্জ ক্যারিয়ার মোবাইল, বাট কি আয়ন কিন্তু মুভ করতে পারে না। তার মানে কি আয়নগুলো এই অংশটাতেই রয়ে গিয়েছে। তাহলে দেখো, তাহলে there will be positive and negative ions in the junction region which won't move and will be depleted of charge carrier. এই লাইনটার কি এখন মানে বোঝা গিয়েছে? এই কি চার্জ, এই যে তোমার এই আয়নগুলো, এগুলো হচ্ছে কি নড়াচড়া করবে না, তাই না? এজন্য এদেরকে কি বলা হচ্ছে? ইমোবাইল, ওরা মুভ করবে না। আর ডিপ্লেটেড অফ চার্জ ক্যারিয়ার, এই কথাটা কি বুঝতে পেরেছো? ডিপ্লেটেড না মানে, ডিপ্লেটেড মানে কি, ডিপ্লেটেড বাংলা কি? ফ্রি অফ চার্জ ক্যারিয়ার। এই অংশটাতে কি আর কোনো চার্জ ক্যারিয়ার আছে? না ম্যাম। রিকম্বাইন হয়ে গিয়েছে না, এখানে ইলেকট্রনটা কি হয়েছে, এখানে এসে রিকম্বাইন হয়ে গিয়েছে। সো কি এই অংশটা কি ফ্রি অফ চার্জ ক্যারিয়ার না? সো এই কথাটা এখানে বলা হয়েছে, ঠিক আছে? These ions are called uncovered immobile ions and the region containing such ions is called হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। তাহলে ডিপ্লেশন রিজিয়নটা কিভাবে ফর্ম করছে বোঝা যাচ্ছে? এই যে তোমার ইমোবাইল যে তোমার আয়ন গুলো নিয়ে জাংশনের কাছাকাছি যে রিজিয়নটা তৈরি হবে, সেই অংশটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন, ঠিক আছে? এবং এখানে দেখো এটার তো একটা উইড আছে, তাই না? এই উইডটাকে বলা হয় কি ডিপ্লেশন উইড, যেটাকে আমরা WD দ্বারা হচ্ছে রিপ্রেজেন্ট করছি। এতটুকুন ক্লিয়ার? এখানে কিন্তু শেষ হয় না, এটার ওয়ার্কিং প্রিন্সিপাল আরো অনেক কিছু আছে। এই পর্যন্ত বুঝছো নাকি বলো? জি মিস। ঠিক আছে, তাহলে আমরা এখন সামনে দেখি। বলো ম্যাম, পিএন জাংশন টোটাল যেটা, এখানের মধ্যে পজিটিভ আয়নের থেকে নেগেটিভ আয়নটা বেশি থাকবে না? কেন? ইকুয়াল হবে তাহলে? কেন মানে তোমার সমান কি মনে সংখ্যক? হচ্ছে, তোমার কি মনে হচ্ছে কেন তোমার মনে হলো যে পজিটিভ আয়ন বেশি থাকবে? এটার কারণ কি আমাকে সেটা বলো। হ্যাঁ, আমার তো মনে হয় নেগেটিভ আয়ন বেশি থাকবে। মানে কেন নেগেটিভ মনে আয়ন হচ্ছে? যেগুলো, কেন মানে কারণ কি? তোমার মনে হলেই তো হবে না, সবকিছু একটা লজিক থাকতে হবে। কেন মনে হচ্ছে? হুম ম্যাম এন টাইপ থেকে যে ইলেকট্রন গুলা হুম এখানে মানে পি টাইপে আসে, তো সেই ক্ষেত্রে ম্যাম তখন তো হচ্ছে যে নেগেটিভ আয়নটা বেশি হবে না? পজিটিভ আয়ন তো বেশি নেই ম্যাম এন তাই টাইপে। তাই তোমরা আসলে কি বুঝতেছো আমি বুঝতেছি না। এন টাইপে তো বাবা হচ্ছে ইলেকট্রনটা এখানে আসলো, এসে এখানে তো একসেপ্টর আয়ন আছে না, একসেপ্টর আয়ন গুলো তো আছে এখানে, সে ইলেকট্রনটা এসে কি করতেছে, হোলের সাথে রিকম্বাইন হয়ে যাচ্ছে। তাহলে সে কাকে রেখে আসতেছে? ডোনার আয়নকে রেখে আসতেছে, তাই না? এজন্য দেখো এই যে এখানে হচ্ছে ডোনার আয়ন তৈরি হয়েছে, আর এখানে কি আছে, এখানে আছে আমার অনেকগুলো একসেপ্টর আয়ন, তাই না? সো এখানেও কি এই হোলগুলো তো এই পাশে যাইতে পারে। আমি কিন্তু একবারও বলি না, কিছুক্ষণ স্টার্টিং এ আমি কি বললাম যে হোলগুলোও কিন্তু এই পাশে কি হোলের ঘনত্ব বেশি, এই পাশে হোলের ঘনত্ব কম। তাহলে হোলগুলো কি করতে চাইবে? ডিফিউজ করতে চাইবে না, হোলগুলো কিন্তু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে যাইতে চাইবে। তার মানে কি এই হোলটাও কিন্তু এই পাশে আসবে, এসে সে ইলেকট্রনটার সাথে রিকম্বাইন হবে, তারপরে কি ইলেকট্রনটাকে ভ্যানিশ করে দিবে, ঠিক আছে? তো এরকম ভাবে চলতে থাকবে, কিন্তু এটা কিন্তু সারা জীবন চলবে না। কেন সারা জীবন চলবে না, এখন এই জিনিসটাই হচ্ছে আমরা দেখব। এখন মনে হবে কি তাহলে তোমার এইভাবে সব আসতেছে, এই পাশ থেকে সব ইলেকট্রন ডিফিউজ হয়ে এই পাশে সব হোলকে ভ্যানিশ করে দিচ্ছে, আবার এই পাশে সব হোল যায় এই পাশে সব ইলেকট্রনকে ভ্যানিশ করে দিচ্ছে। তার মানে কি হচ্ছে, শুধুমাত্র পজিটিভ আয়ন এক পাশে আর নেগেটিভ আয়ন এক পাশে থাকতেছে। বাট এটা তো হবে না, তাহলে তো আমরা এই সেমিকন্ডাক্টরটার উপর বেস করে আর কোনো ডিভাইস বা কোনো ডায়োড গঠন করতে পারতাম না, তাই না? এইটার একটা নিশ্চয় একটা ইন্টারনাল মেকানিজম আছে, যে কারণে এই কি হবে, এই ডিফিউশনটা একসময় বন্ধ হয়ে যাবে। এখন আমরা সেই জিনিসটাই দেখব। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি
কি হচ্ছে তাহলে দেখো এই আনকম্পেনসেটেড আয়নস এক পাশে কি আছে পজিটিভ আয়ন আছে এবং এক সাইডে হচ্ছে গিয়ে নেগেটিভ আয়ন আছে তাই না সো আমরা কি জানি তোমার হচ্ছে গিয়ে যদি এরকম থাকে যে ধরো হচ্ছে এদিকে পজিটিভ আর এ পাশে নেগেটিভ তাহলে কি একটা ভোল্টেজ পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয় এটা কি আমরা জানি জি ম্যাম। তাহলে কারণ ma'am. কি এক পাশে যদি পজিটিভ চার্জ জমতে থাকে আর এক সাইডে যদি নেগেটিভ চার্জ জমতে থাকে তাদের মধ্যে কি হয় একটা বিভব পার্থক্য তৈরি হয় তাহলে আমরা এটাও হচ্ছে একদম বাচ্চাকালের পড়াশোনা থেকে জানি যখনই কোনো কিছুর মধ্যে বিভব পার্থক্য তৈরি হয় তখন তার কি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় না জি ম্যাম। হ্যাঁ এবং এই ইলেকট্রিক ফিল্ডটার ডিরেকশন কোন দিকে হয় বলো তো প্লাস থেকে মাইনাস। হ্যাঁ ভেরি গুড প্লাস থেকে মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তাহলে কি এদিকে একটা আমার ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে তাই না এই যে প্লাস আয়ন থেকে মাইনাস আয়নের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে তাহলে কি এক্ষেত্রে দেখো তো আমরা যদি এগুলোকে আপাতত চিন্তা না করি এই পাশে কি হচ্ছে আমার আনকম্পেনসেটেড কি পজিটিভ আয়ন এসে জমা হচ্ছে আর এই পাশে কি আমার আনকম্পেনসেটেড নেগেটিভ আয়ন হচ্ছে জমা তার মানে কি হচ্ছে এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে তাই না এই পাশে কি আমার পজিটিভ আয়ন এই পাশে নেগেটিভ আয়ন এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে এবং পটেনশিয়াল ডিফারেন্স থাকা মানে কি তাদের মধ্যে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে এবং এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে এতটুকুন বোঝা গিয়েছে এখন এই ইলেকট্রিক ফিল্ডের কাজ কি বলতো ইলেকট্রিক ফিল্ড কি করে জানো তোমরা মনে আছে ইলেকট্রিক ফিল্ড কি করে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে হোলকে ঠিক আছে ইলেকট্রিক ফিল্ডের ফলে হোলগুলো কি হয় ইলেকট্রিক ফিল্ডের দিকে হচ্ছে কি খুব সহজে মুভ করতে পারে প্রবাহিত হতে পারে ঠিক আছে আর ইলেকট্রন গুলোকে কি করে ইলেকট্রিক ফিল্ড হেল্প করে ইলেকট্রন গুলোকে হচ্ছে তার অপোজিট দিকে মুভ করাইতে এটা কি জানো তোমরা জানো তো অবশ্যই ভুলে গেছো নাকি মনে আছে ভুলে গেছো তাহলে এখন একটু মনে করে নাও ইলেকট্রিক ফিল্ডের কাজ কি এগুলো একদম এইচএসসি তে পড়েছো ইলেকট্রিক ফিল্ড কি করে ইলেকট্রিক ফিল্ড হোল গুলোকে তার দিকে যেদিকে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো সেদিকে হচ্ছে ফ্লো করায় আর ইলেকট্রন গুলোকে কি করে তার অপোজিট দিকে হচ্ছে ফ্লো করায় মনে থাকবে বলো তো কেউ একজন বলো তোমাদের মধ্য থেকে কেউ একজন বলো আমি যে কথাটা বলছি তাহলে তোমাদের মাথায় ভালোভাবে ঢুকবে কি বলেছি এই কথাটাই বলো রিপিট করো জাস্ট ম্যাম ইলেকট্রিক ফিল্ড হোলকে হচ্ছে তার দিকে মুভ করায় আর ইলেকট্রনকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে মুভ করায় হ্যাঁ ভেরি গুড এটা কে বললো রোল 14 তাই না আচ্ছা ভেরি গুড তাহলে এতটুকুন যদি বুঝো তাহলে এখন দেখো তো কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে তো আমার যখন তুমি এখন একদম মনোযোগ লেভেল বাড়াও ঠিক আছে না হলে এই অংশটা বুঝতে পারবা না তো আমার যখন ডিফিউশন হচ্ছিল তাই না ডিফিউশন যখন হচ্ছিল তখন ইলেকট্রন গুলো কোন দিকে আসতেছিল বলতো পি টাইপে ম্যাম ইলেকট্রন গুলো একদম মনোযোগ দাও হ্যাঁ এই অংশটা কিন্তু বুঝতে একটু কষ্ট হয় তো এই অংশে মনোযোগটা বেড়ে যাবে আমি এখানে আঁকছি হ্যাঁ আমার হচ্ছে প্রথমে ডিফিউশন যখন হচ্ছিল ইলেকট্রন গুলো এন সাইড থেকে পি সাইডের দিকে আসতেছিল তাই না আচ্ছা আর হোল গুলো কোন দিকে যাচ্ছিল ডিফিউশনের মাধ্যমে পজিটিভ থেকে নেগেটিভ এন দিকে বাবা এটাকে পজিটিভ নেগেটিভ বলো না এটাকে বলো পি থেকে এন এর দিকে যাচ্ছে ঠিক আছে হোল গুলো যাচ্ছিল পি থেকে এন এর দিকে এখন কি হচ্ছে যখন পর্যাপ্ত পরিমাণ কি হয়েছে আমার পজিটিভ আয়ন এই পাশে এসে জমা আর নেগেটিভ আয়ন এই পাশে জমা হয়েছে তখন কি হয়েছে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে এর ফলে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে আর ইলেকট্রিক ফিল্ডটার দিক কোন দিকে হয়েছে প্লাস থেকে মাইনাসের দিকে তার মানে এই দিকে হচ্ছে আমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে আর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে বলতো আমার ইলেকট্রিক ফিল্ডটার কারণে ইলেকট্রন কোন দিকে ফ্লো করে কিছুক্ষণ আগে যে আশরাফি বললো কোন দিকে ফ্লো করে ইলেকট্রিক ফিল্ড উল্টা উল্টা তাহলে কোন দিকে যাবে বলতো পি থেকে এন এর দিকে যাবে না এন থেকে পি এর দিকে যাবে পি থেকে এন পি থেকে এন এর দিকে তার মানে ইলেকট্রন গুলো যাচ্ছে তাই না মানে হেল্প করবে সে যাইতে আর এই ইলেকট্রিক ফিল্ডটার কারণে হোল গুলো কোন দিক থেকে কোন দিকে যাইতে হেল্প করবে ম্যাম এন থেকে পি
এন থেকে পি এর দিকে। তাহলে এখন দেখো তো এই ইলেকট্রিক ফিল্ডটা তোমার এদেরকে হেল্প করতেছে কি অপোজিট দিকে যাইতে, আর এদেরকে হেল্প করতেছে কি তার দিকে আসতে। তার মানে কি এটা কি তোমার ডিফিউশনের সময় ইলেকট্রন কোন দিকে আসতেছে, এন থেকে পি, তার মানে কি ইলেকট্রিক ফিল্ড এটাকে অপোজ করবে না? বুঝতে পারছো? ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। বলো, আগে বলো এতটুকুন বুঝছো নাকি? ম্যাম এটা আরেকবার রিপিট করবেন? আমি বললাম যে কি হলো, যখন তোমার এই সাইডে এন সাইডে হচ্ছে তোমার পজিটিভ আয়ন এসে জমা হলো এবং কি হচ্ছে পি সাইডে হচ্ছে নেগেটিভ আয়ন, তাই না? এগুলো তো ডিফিউশনের ফলেই তো সম্ভব হয়েছে। তার মানে কি এক সাইডে হচ্ছে যখন তোমার পজিটিভ আয়ন আসতেছে আর এক সাইডে নেগেটিভ আয়ন আসতেছে, তখন তাদের মধ্যে কি হচ্ছে একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে, এবং এই বিভব পার্থক্যটার ফলেই কি হচ্ছে আমার একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। এবং আমরা জানি কি করে ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনকে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে ফ্লো করতে হেল্প করে, আর হোলকে ইলেকট্রিক ফিল্ডের দিকে ফ্লো করতে হেল্প করে। বাট আমাদের যখন ডিফিউশন হচ্ছে আমরা দেখতেছি কি যে ইলেকট্রন গুলো কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকেই হচ্ছে তোমার ফ্লো করে আসতেছে। তার মানে কি হবে এই ইলেকট্রিক ফিল্ড এইটাকে বাধা দিবে না? জি ম্যাম, বাধা দেওয়ারই কথা। এবং সেটাই হবে, না হলে তো আসলে কোনো মেকানিজম চলতোই না, সারা জীবন কি হইতো এই ডিফিউশন হইতে থাকতো এবং এক সময় কি সব ইলেকট্রন হোল রিকম্বাইন হয়ে যেত। সেভাবে তো আর চলে না, তাই না? তাহলে কি এরকম একটা, এটা তো এমনি কমন সেন্স তেও বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই কিছু একটা ইন্টারনালি হবে যে কারণে কি আমার এটা বাধাপ্রাপ্ত হবে। সো এই ইলেকট্রিক ফিল্ডটা কি করতেছে আমার এই যে ডিফিউশন প্রক্রিয়া যেটা ছিল সেটা কি করতেছে বাধা দিচ্ছে। সো এই ইলেকট্রিক ফিল্ডটার কারণে এখন কি করতেছে হোলগুলো আর কি করতেছে তোমার পি থেকে এন এর দিকে যাইতে পারতেছে না, আর ইলেকট্রন গুলো এন থেকে পি এর দিকে আসতে পারতেছে না। বা এটাকে এভাবেও চিন্তা করতে পারো, তোমাদের এইচএসসি এর বইতে মনে হয় এভাবে ছিল যে এই ইলেকট্রন গুলো যখন তোমার এই এন সাইড থেকে পি সাইডের দিকে আসতে যাবে তখন ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, আর এই পাশের যে আয়ন সেগুলো কি নেগেটিভ চার্জ। সো এরা একে অপরকে কি করবে বিকর্ষণ করবে, কারণ আমরা জানি কি সমধর্মী চার্জ একে অপরকে কি করে বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে। তার মানে কি এই ইলেকট্রনটা যখন এখন এই জাংশনটা পার হয়ে এদিকে আসতে যাবে পি এর দিকে, তখন এরা হচ্ছে কি ধাক্কা দিবে, বলবে যাও তোমরা দূরে যাও। তো ধাক্কা দিয়ে একে আবার এদিকে পাঠায় দিবে। তার মানে কি ডিফিউশন প্রক্রিয়াটা এক সময় কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে। বুঝা গেছে? জি ম্যাম। তাহলে এই দেখো এই কথাটা এখানে বলা হয়েছে যে এমন সময় একটা ইকুইলিব্রিয়াম অকার হবে যখন কি the force produced by the electric field and the force produced by the density gradient exactly balance। ঠিক আছে, যখন ইলেকট্রিক ফোর্স ইলেকট্রিক ফিল্ডার ফোর্স এবং এই যে ডেনসিটি গ্রেডিয়েন্টের কারণে যে ফোর্সটা হচ্ছে এরা যখন ইকুইলিব্রিয়ামে যাবে বা ইকুয়াল হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে, তখনই কি এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা অকার করবে। বুঝে গেছে? আর এই যে এই অংশটা যে জায়গায় যে তোমার ভোল্টেজটা বিভব পার্থক্য এটাকে আমরা বলি কি বিল্ট ইন ভোল্টেজ। এটা দেখো বাইরে থেকে কিন্তু কোনো তুমি ভোল্টেজ দাও নাই, এটা কি যখন তুমি পি টাইপ এবং এন টাইপকে জোড়া লাগাইছো তখনই কি হয়েছে এই বিল্ট ইন ভোল্টেজটা তাদের ক্যারেক্টারিস্টিক্স এর কারণে কি হয়েছে ডেভেলপ করেছে, তাই না? এবং এই বিল্ট ইন ভোল্টেজটা এক একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এক এক রকম হয়। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। তোমাদের কি এরপরে ক্লাস আছে? ম্যাম সকাল থেকে তো টানা ক্লাস ছিল, এইজন্য হচ্ছে এখন না তোমাদের আর হচ্ছে এইটা হচ্ছে জাস্ট এই যে এতটুকুন পড়ালে এটা শেষ হয়ে যায়। যদি এখন ক্লাস থাকে তাহলে ছেড়ে দিব, তাহলে পরের দিন বুঝতে সমস্যা হবে, আর না হলে এই যে এই প্যারাটা পড়ায় ছেড়ে দিব। ম্যাম আজকে এতটুকুই থাক, নেক্সট দিন কিন্তু বুঝবা না, এই যে এতটুকুনি বাকি আছে জাস্ট এখনই শেষ হয়ে যাবে। শেষ করে দিব তাহলে 2 মিনিট লাগবে ধরো। তাহলে ম্যাম শেষ করেন না। ঠিক আছে, না হলে আমি নেক্সট দিন একটা অ্যানিমেশন ভিডিও দেখাবো, ওটা দিয়ে শুরু হবে, না হলে আবার এই পুরো সবগুলো কথা বলতে হবে, তখন তোমরা ওই সেকশন থেকে পিছিয়ে যাবা। আচ্ছা এরপরে দেখো তাহলে কি হচ্ছে, আমি দেখলাম যে এমন একটা কন্ডিশন আসবে যেখানে কি হবে ইকুইলিব্রিয়াম তৈরি হবে, তাই না? এখন কি হচ্ছে কিন্তু আমার এই পাশে কি মাইনরিটি ক্যারিয়ারের কথা ভুলে গেলে কি চলবে? এই পাশে কি মাইনরিটি ক্যারিয়ার ছিল না? ছিল নাকি ছিল না? ছিল ম্যাম। মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কি ছিল? পি সাইডের মাইনরিটি ক্যারিয়ার কে? ইলেকট্রন। ইলেকট্রন, এই তো ভেরি গুড, জোরে বলো। ইলেকট্রন ছিল। আর এন সাইডে মাইনরিটি ক্যারিয়ার কে ছিল? হোল। হোল। তাহলে এখন দেখো কোনো কারণে যদি তোমার
এই মাইনরিটি ক্যারিয়ার, ধরো একটা ইলেকট্রন, সে এখন কোনো কারণে এই ডিপ্লেশন রিজিয়নটার মধ্যে এসে পড়ে, ঠিক আছে, ইলেকট্রনটা এই ডিপ্লেশনটা রিজিয়নটার মধ্যে এসে পড়ে, তখন এই ইলেকট্রিক ফিল্ডটা কি তাকে হেল্প করবে ওই পাশে যাইতে, নাকি তাকে বাধা দিবে? কি মনে হচ্ছে? দেখে বলো, এই জিনিসটা দেখে বলো। হেল্প করবে। হেল্প করবে, তাই না? তাহলে কি হচ্ছে, এই ইলেকট্রিক ফিল্ডটার কারণে কি হবে, কোনো ইলেকট্রন যদি বাই এনি চান্স এই ডিপ্লেশন রিজিয়নটার মধ্যে এসে পড়ে, তখন ইলেকট্রিক ফিল্ড সেটাকে কি করবে, হেল্প করে প্রবাহিত করে পি সাইড থেকে এন সাইডের দিকে নিয়ে যাবে। এটা বুঝতে পারছো? আবার ঠিক একই ভাবে কোনো হোল যদি তোমার এই ডিপ্লেশন রিজিয়নের মধ্যে এসে পড়ে কোনো কারণে, তখন সে কি করবে, ইলেকট্রিক ফিল্ডটা তাকে হেল্প করবে কোন দিকে, এন থেকে পি দিকে নিয়ে আসতে। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডের কারণে যে চার্জের মুভমেন্ট হচ্ছে, সেটার জন্য যে কারেন্টটা ফ্লো করবে সেটাকে আমরা বলি হচ্ছে ড্রিফট কারেন্ট। ঠিক আছে, সো ড্রিফট কারেন্ট কাকে বলে বুঝা গেছে? এই যে এখন লাস্টের লাইন, তাহলে কি হবে, যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশন হবে তখন কি হবে, এই ডিফিউশন কারেন্ট এবং এই ড্রিফট কারেন্টটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, সো আমার কি, আমার নেট যে কারেন্ট সেটা কি হচ্ছে, জিরো হচ্ছে, এবং তাই হওয়ার কথা না। আমি যদি বাইরে থেকে কোনো সোর্স না দিই, তাহলে তুমি যদি ডায়োডের মধ্য থেকে কারেন্ট ফ্লো করবে, অবশ্যই ফ্লো করবে না, আমি তো কোনো এক্সটার্নাল সোর্স দেই নাই। সো ইকুইলিব্রিয়াম অবস্থায় বা নো বায়াস কন্ডিশনে কি হবে, আমার এই যে কোনো সার্কিটের ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এখন বলো তো, এই যে ডিফিউশন কারেন্টটা হয়েছিল, এটা কি মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য হয়েছিল নাকি মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য হয়েছিল? মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য। ডিফিউশনটা বাবা, ডিফিউশন কোন দিক থেকে কোন দিকে হয়েছিল? বেশি থেকে কমের দিকে। বেশি থেকে কম, কারা এখানে, কে বেশি? মেজরিটি গুলো তোমার এদিকে আসছিল, তাই না? আবার হোলের মেজরিটি গুলো এদিক থেকে এদিকে গেছিল। তাহলে এখানে কারা ফ্লো করতেছে, মেজরিটি নাকি মাইনরিটি? মেজরিটি। তার মানে যে ডিফিউশনের জন্য যে কারেন্টটা পাচ্ছি সেটা কাদের কারেন্ট? মেজরিটি চার্জ ক্যারিয়ারদের কারেন্ট। আর তোমার ইলেকট্রিক ফিল্ডের জন্য যে কারেন্টটা পাচ্ছি সেটা কাদের কারেন্ট? মাইনরিটি চার্জ ক্যারিয়ারের কারেন্ট। বুঝতে পারছো? জি ম্যাম। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? জি মিস। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কেউ যদি না বুঝো তাহলে হচ্ছে জিজ্ঞেস করতে পারো, আর যারা বুঝে ফেলছো তারা ক্লাস লিভ দিয়ে তোমরা ওই অ্যাটেন্ডেন্স শিটটাতে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। ঠিক আছে? আর কেউ যদি না বুঝো তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারো, আর যদি বুঝো তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। ম্যাম রেকর্ডিংটা আজকে দিয়ে দিবেন? ম্যাম অ্যাটেন্ডেন্স তো অ্যাটেন্ডেন্স শিট তোমাদেরকে দেওয়া আছে না, ওটার মধ্যে ঢুকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ম্যাম রেকর্ডিংটা দিবেন না ম্যাম আজকে? আজকের রেকর্ডিং আজকেই লাগবে কেন? আজকে বুঝো নাই? ম্যাম বুঝতেছিলাম তো ম্যাম, কিন্তু অর্ধেক প্রায় 75% ক্লাস করার পর আর কি ম্যাম, মানে মনোযোগ উল্টাপাল্টা হয়ে গেছে ম্যাম। তো রেকর্ডিং দিলে একটু ভালো হতো ম্যাম, একটু না অনেক অনেক ভালো হতো ম্যাম। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। যাও, তোমরা যদি মনোযোগ দাও, তোমরা যেহেতু ক্লাসে পার্টিসিপেট করতেছো, তাহলে তোমাদেরকে রেকর্ডিং দিয়ে দিব। ঠিক আছে, রেকর্ডিং দিয়ে দিব। তাহলে অবশ্যই কি নেক্সট ক্লাসে আমি তাহলে রেকর্ডিং যেহেতু দিচ্ছি, তাহলে আমি এটা এখন পড়া ধরবো। নেক্সট ক্লাসে আমাকে হচ্ছে তোমার ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপালটা প্রথমে এসে ক্লাসের শুরুতে এটা বোঝাতে হবে। ঠিক আছে? তো যে ব্যক্তি রেকর্ডিং চাইছে, কে চাইলো জানি? শাহরিয়ার, জয় সাহা ম্যাম। জয় সাহা। জয় সাহার হচ্ছে নেক্সট দিনের হোমওয়ার্ক। ঠিক আছে, ওর ফ্রেন্ডরা সহ মনে রাখো, জয় সাহা এসে আমাদেরকে নেক্সট ক্লাসে নো বায়াস কন্ডিশনে ডায়োড কিভাবে কাজ করে সেটা হচ্ছে বোঝাবে। ম্যাম আমার আগে রোদসি রেকর্ডিং চাইছে ম্যাম, আমার আগে রোদসি চাইছে ম্যাম। আচ্ছা, তাহলে ওই যে রোদস্যি নাকি আর তুমি দুইজন মিলেই বুঝাবা। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা মোটামুটি শুনছো, বাট আমি এখন একটা সত্যি কথা বলি, এই ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপালটা একবার শুনে বোঝা কিন্তু আসলেও হচ্ছে ডিফিকাল্ট। এটা হচ্ছে কি অনেক কিছুই মাথার মধ্যে প্যাচ লাগে। সো এটাকে হচ্ছে ভালোভাবে হচ্ছে আরেকবার শোনো, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে দেন আমি আবার হচ্ছে দরকার পড়লে রিপিট করব, তবে রেকর্ডিংটা শুনলে মনে হয় বেসিকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আর কারোর যদি বুঝতে সমস্যা হয় নেক্সট ক্লাসে বলো। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। জি ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম।